আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে 27। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও তার গতিতত্ত্ব, আইডিয়াল গ্যাস। এর আগে কয়টা ক্লাস হয়েছে? এর আগে মেবি আরও 3টা ক্লাস হয়েছে নাকি 2টা? আচ্ছা, ধরে নিচ্ছি আজকে 3 নম্বর ক্লাস। তো আপনারা একটু এটা ঠিক করে দেবেন আমাকে, কোনো সমস্যা নাই। এটা ধরে নিচ্ছি 3 নম্বর ক্লাস। তো লাস্ট ক্লাসে ভাইয়ের কারেন্ট চলে গেছিলো এবং লাস্ট কিছুদিন যাবৎ ভাইয়ের কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, যেটা আপনারা জানেন, আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি। তো আজকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই চ্যাপ্টারের যে মূল কিছু অংশ আছে সেগুলো দেখে ফেলার জন্য, ঠিক আছে? তো আমরা লাস্ট ক্লাসে শেষ পর্যন্ত আলোচনা করা শুরু করেছিলাম মুক্ত পথ নিয়ে, ঠিক আছে? আমরা কী নিয়ে আলোচনা করতেছিলাম? মুক্ত পথ নিয়ে। তো গ্যাসের অণুগুলো কিভাবে থাকে? গ্যাসের অণুগুলো হচ্ছে, মনে করেন এটা একটা পাত্র, এখানে অনেকগুলো অণু আছে, তারা কিন্তু সবসময় ছোটাছুটি করতে থাকে, এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে, এবং ছোটাছুটির সময় তারা কখনো পাত্রের সাথে বাড়ি খায়, কখনো নিজেদের সাথে বাড়ি খায়, এর সাথে বাড়ি খায়, মনে করেন ওর সাথে বাড়ি খায়, আবার ওর সাথে বাড়ি খায়, এরকম ঘটনা ঘটতেই আছে এখানে, ঠিক আছে? তো এখন এই যে পরপর মনে করেন ওর আর ওর মধ্যে যখন ধাক্কা খাইছে, তখন কি সে এইটুকু একটা ডিস্টেন্স অতিক্রম করছে অবশ্যই। তো সেখানে মনে করেন L1 পরিমাণ দূরত্ব গেছে, আবার ও গিয়ে ওর সাথে ধাক্কা খাইছে, এখানে গিয়ে L2 পরিমাণ দূরত্ব গিয়ে ধাক্কা খাইছে, আবার ওর সাথে দূরত্ব অতিক্রম করে ধাক্কা খাইছে L3 পরিমাণ। তাহলে এখন দেখেন, ধরে নিচ্ছি বাকি কেউ নাই, এই 3জনই আছে, 3জন আবার 3জনের সাথে ধাক্কাধাক্কি করতেছে। তাহলে 3জন টোটাল কি পরিমাণ ধাক্কাধাক্কি করলো দেখেন তো? 3টা, একটা সংঘর্ষ, 2টা সংঘর্ষ, 3টা সংঘর্ষ। 3টা সংঘর্ষ না? এই যে ও যখন ওকে বাড়ি দিচ্ছে প্রথম সংঘর্ষ হচ্ছে, এভাবে করে 1টা 2টা 3টা। তো এরকম 3টা সংঘর্ষের জন্য সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে? L1 প্লাস L2 প্লাস L3। তো আমি 3টার যোগফল ধরে নিচ্ছি L। তাহলে একটার জন্য সে কতটুকু করতেছে? L/3 পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে, ঠিক আছে? তো এখন প্রথম কথা হচ্ছে, যেটা মুক্ত পথটা কি? মুক্ত পথটা আসলে হচ্ছে যে এই যে ওর সাথে গিয়ে একটা ধাক্কা খেলো বা সংঘর্ষ হলো, এর মধ্যে সে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এটা হচ্ছে এই সংঘর্ষের মধ্যবর্তী, এই দুজনের মধ্যবর্তী যে মুক্ত পথটা সেটা। তো মুক্ত পথ কিন্তু খুব সহজ, যে একটা সংঘর্ষ ঘটার সময় অণুগুলা যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই তার কি বলা হয়? মুক্ত পথ বলা হয়। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গড় মুক্ত পথ। কেমন? আমরা যেটা নিয়ে অঙ্ক করি সেটা হচ্ছে গড় মুক্ত পথ। আচ্ছা, তো গড় মুক্ত পথ কি? এই যে ভাইয়া কিন্তু এখানে গড় মুক্ত পথ দেখাই দিচ্ছি, দেখেন 3টা সংঘর্ষের সময় সে L পরিমাণ দূরত্ব গেছে, একটা সংঘর্ষের সময় সে কতটুকু গেছে? L/3 পরিমাণ গেছে। এটাই কিন্তু তার গড় মুক্ত পথ। হ্যাঁ, তো আমি আবার সহজভাবে সংজ্ঞাটা বলতে পারি যে নিম্নে কমপক্ষে পরপর 2টা সংঘর্ষ নিতে হবে আপনার। হ্যাঁ, কমপক্ষে পরপর 2টা সংঘর্ষের মধ্যবর্তী যে মুক্ত পথ অতিক্রম করে সেটার আপনি যদি গড় নেন, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? গড় মুক্ত পথ বলবো। আবার বলতেছি, পরপর 2টি সংঘর্ষের মধ্যবর্তী যে মুক্ত পথ অতিক্রম করে অণুগুলা, পরপর 2টি সংঘর্ষের মধ্যে অণুগুলা যে দূরত্ব অতিক্রম করে সেটাকে যদি আমরা গড় করি, তাহলে যেটা পাবো সেটাকে আমরা কি বলতেছি? গড় মুক্ত পথ। গড় কখনো একটা জিনিসের হয় না, গড় কিন্তু একাধিক জিনিস থাকতে হয়। সেই জন্য ভাই বলছি যে কমপক্ষে 2টা, 3টা হলেও সমস্যা নেই, যে 3টা নিয়ে করছি। আশা করি বুঝতে পারছেন। তো গড় মুক্ত পথকে আমরা কি দ্বারা প্রকাশ করি? λc দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, ল্যামডা দ্বারা প্রকাশ করি। ল্যামডা ইকুয়াল টু কত? এখন মনে করেন এখানে 3টা বিদায় হচ্ছে, যে 3টা সংঘর্ষ হয়েছে দেখে L, তা আমি ধরলাম 3টা না, n সংখ্যক সংঘর্ষের জন্য L হয়েছে। তাহলে সূত্রটা কি দাঁড়াবে? L/n। তার মানে ল্যামডা ইকুয়াল টু কি? L/n। এটা আপনার কিসের সূত্র? এটা হচ্ছে গড় মুক্ত পথের একটা সূত্র। এখন মনে করেন, আচ্ছা ভাইয়া কি ডাস্টার আনি নেই? ডাস্টার তো আনতে ভুলে গেছি। ভাইয়া হচ্ছে এখন ঢাকায় থেকে ক্লাস নিচ্ছি, তো জিনিসপত্র নাই সাথে আসলে সব কিছু। আচ্ছা, গেল। তো এখন বিজ্ঞানীরা করছে কি, এইটুকুতে তাদের আপনার মানে কি বলে, স্বাদ মিটে নাই। এখন তারা করছে কি, গড় মুক্ত পথ বের করার জন্য আরও কিছু জিনিস বের করছে, আরও কিছু প্যারামিটার আছে, সেগুলোকে দিয়ে তারা গড় মুক্ত পথটা বের করছে। তো এখন দেখেন কিভাবে বের করছে। প্রথমে আমরা শিখবো যে ক্লসিয়াস, ঠিক আছে? বিজ্ঞানী ক্লসিয়াস একটা সূত্র বানিয়েছেন, ক্লসিয়াস। তো সেই সূত্রটা কিভাবে আসছে সেটা আমরা একটু দেখব। জিনিসগুলো খুব সহজ, আপনাদের কি লাগবে এটা আমি একটু পরেই বলে দিব। তার আগে একটু কিভাবে কি আসছে সেটা একটু বলি। তো বিজ্ঞানী ক্লসিয়াস যখন গড় মুক্ত পথটা হিসাব করতে গেছেন, তো উনি প্রথমে কিছু জিনিস ধরে নিছেন। প্রথম জিনিসটা কি ধরে নিছেন? একক আয়তনে অণুর সংখ্যা ধরে নিছেন যে n। একক আয়তনে অণুর সংখ্যা
ইকুয়াল টু n ধরে নিয়েছেন উনি। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আপনার মনে করেন প্রতি একক মিটার কিউবে মনে করেন 1000টা অণু আছে, বা একক মিটার কিউব আয়তনে 2000টা আছে, এরকম কিছু একটা ধরে নিচ্ছে উনি। আচ্ছা যাই হোক, তো এখন তারপরে উনি আবার ধরে নিচ্ছে কি প্রতিটা অণু, এই যে অণুগুলা, অণুর সংখ্যা হচ্ছে এত, আবার প্রতিটা অণুর যেই ব্যাস, প্রতিটি অণুর যেই ব্যাস, অণুর ব্যাস উনি ধরে নিচ্ছেন কি সিগমা সমপরিমাণ। আবার উনি ধরে নিচ্ছে এই অণু যে মাধ্যমে গতিশীল সেই মাধ্যমে শুধু একটা অণু দৌড়াবে। কয়টা অণু দৌড়াবে? একটা অণু দৌড়াবে। বাকি সবাই কে থাকবে? সবগুলো অণু স্থির থাকবে, শুধু একটা অণু চলাচল করবে। তার মানে কয়টা অণু চলবে? একটি অণু গতিশীল থাকবে। তো আশা করি বুঝতে পারছেন উনি প্রথমে কি কি জিনিস ধরে নিচ্ছে। হ্যাঁ, তারপর উনি করলো কি, উনি কল্পনা করলো যে আমার একটা সিলিন্ডার আকৃতির একটা কিছু আছে, একটা সিলিন্ডার আছে এরকম। উনি কল্পনা করছে যে এই সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে যে আপনার সিগমা। ঠিক আছে, সিলিন্ডারের ব্যাসার্ধ কত? সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে সিগমা। তো আমি মনে করেন এই সিলিন্ডারের মাঝ বরাবর কাটি আমি, এই সিলিন্ডারের এই যে মনে করেন এটা হচ্ছে মাঝ বরাবর। তো মাঝ বরাবর যদি আমি কাটি, তাহলে এখন খেয়াল করে দেখেন এই যে উনি কি বলছে, সিলিন্ডারের ব্যাসার্ধটা হচ্ছে আপনার সিগমা না? এইটুকু হচ্ছে কত? সিগমা। একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, প্রতিটি অণুটার ব্যাস বলছি সিগমা, আবার হচ্ছে একটা সিলিন্ডারের যে ব্যাসার্ধ সেটাকেও আমরা বলছি সিগমা। তো যদি অণুর কথা চিন্তা করি, এই যে একটা টোটাল অণু ধরে নেন, এই টোটাল অণুটার ব্যাস কত? ব্যাস হচ্ছে সিগমা। তো এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, তো এখন দেখেন উনি কল্পনা করে নিচ্ছেন যে এই যে মাঝামাঝি যে রেখাটা আছে না, এই বরাবর একটা অণু গতিশীল আছে। এখন এই বরাবর যদি একটা অণু গতিশীল থাকে, তাহলে এখন দেখেন একটা অণুর কি আছে? একটা অণুর ব্যাস হচ্ছে সিগমা। তো আমি এটাকে একটু ভাগ করি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এখন দেখেন একটা অণুর যদি ব্যাস হয় সিগমা, তার মানে একটা অণুর ব্যাসার্ধ কত? সিগমা বাই 2। আবার দেখেন তো এখান দিয়ে যদি একটা অণু গতিশীল হয়, তো মনে করেন এটাকে যেহেতু অর্ধেক করছি, এটাকেও আমি অর্ধেক করলাম, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তো এখান দিয়ে এই মাঝ বরাবর যে লাইনটা, এটা হচ্ছে জিরো লাইন, সাম্যাবস্থা লাইন ধরে নেন। হ্যাঁ, এই জিরো লাইন বরাবর যদি একটা অণু গতিশীল হয়, সেই অণুটা কি হবে? সেই অণুটার কেন্দ্র থাকবে অবশ্যই এই লাইন বরাবর, এবং যেহেতু সিগমা পরিমাণ, তাই না? তার মানে সিগমা যদি হয় তার ব্যাস, তার মানে সিগমা বাই 2 উপরে যাবে, সিগমা বাই 2 নিচে যাবে। তাহলে মনে করেন এই হচ্ছে আপনার অণুটা দাঁড়াবে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আমি আরেকবার বলি, আমরা ধরে নিছি কি, আমরা ধরে নিছি যে সিলিন্ডারের মধ্যে আমি টেস্ট করতেছি, সেই সিলিন্ডারের যে ব্যাস সেটা হচ্ছে সিগমা। তো সেটার ব্যাস যদি সিগমা হয় খুব ভালো। তো আমি করলাম কি, এই জায়গায় দিয়ে অর্ধেক করলাম, তার মানে এইটুকু সিগমা বাই 2, এইটুকু সিগমা বাই 2। আবার নিচের অংশটাকে অর্ধেক করলাম, এইটুকু সিগমা বাই 2, এইটুকু সিগমা বাই 2, খুব ভালো। এখন আবার আমি বলে নিছি কি, প্রত্যেকটা অণুর ব্যাস হচ্ছে সিগমা। তো প্রত্যেকটা অণুর ব্যাস যদি হয় সিগমা, তাহলে হচ্ছে কি, এবং সে যদি এই লাইন বরাবর চলে বা মাঝের লাইন বরাবর চলে, তাহলে হচ্ছে কি তার এই যে সিগমা বাই 2 উপরে থাকবে, সিগমা বাই 2 নিচে থাকবে, তার মানে এই হচ্ছে তার টোটাল ব্যাস হচ্ছে সিগমা। আশা করি বুঝতে পারছেন। এখন একটা জিনিস খেয়াল করেন আপনারা, বাকি রইল কতটুকু? সিগমা বাই 2 বাকি রইল না? বাকি রইল কতটুকু? সিগমা বাই 2। এখন সিগমা বাই 2 যদি বাকি থাকে, তাহলে এখন দেখেন আমি যদি এই জায়গায় একটা অণু চিন্তা করি, এই জায়গায় যদি একটা অণু চিন্তা করি, তার ব্যাসার্ধ, তার ব্যাস কি হবে? সিগমা হবে না? এইটুকু সিগমা বাই 2, এইটুকু সিগমা বাই 2, তার মানে সে থাকবে এখানে। আবার এই জায়গায় যদি আমি আরেকটা অণু কল্পনা করি, তারও কি ব্যাস তো হচ্ছে যে আপনার সিগমা বাই 2। এখন এই ব্যাস হচ্ছে যে সিগমা, তো আপনার ব্যাসার্ধ কত? সিগমা বাই 2, সিগমা বাই 2। এই হচ্ছে ঘটনা। তাইলে দেখেন ও যদি, আমি ধরলাম যে ওরা সবাই স্থির, তো এই একটা অণু যদি গতিশীল হয় এর মধ্যে দিয়ে, আমরা তো ধরে নিছি কি একটা অণু গতিশীল, বাকি সবাই কি স্থির। একটা অণু যদি গতিশীল হয়, অবশ্যই সে এই পাশে যে থাকবে তার সাথেও ধাক্কা খাবে। এই যে দেখেন ধাক্কা খাওয়ার জায়গা আছে, অবশ্যই সে এই পাশে যে অণু আছে তার সাথেও ধাক্কা খাবে। মানে বাদ যাবে না কোনো শিশু। এখানে যতগুলো অণু আছে সবার সাথে সে কি করবে? ধাক্কাধাক্কি করবে। আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ার হয়েছেন। ভাই এই চিত্রটা এইভাবে দেখানোর কারণ হচ্ছে এটা বোঝানো যে অণুগুলা যে ধাক্কা খাবে, কারণ আমি এমনভাবে জিনিসটা ধরে নিচ্ছি যে অণুগুলা ধাক্কা না খেয়ে কোনো উপায় নেই। এই একটু বাইর হয়ে আছে, এই একটু বাইর হয়ে আছে, এরা ধাক্কাধাক্কি করবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো এখন আমরা যেটা করব, দেখেন এই সিলিন্ডারের আমরা ধরে নিছি কি একক আয়তনে অণুর সংখ্যা n ধরছি, একক আয়তনে। তাহলে সিলিন্ডারের টোটাল কতটা অণু আছে সেটা যদি আমি জানি, তাহলে কাজ হচ্ছে। এখন প্রথম কথা যেটা বলতে চাইছি একটু আগে সেটা বলি। এই যে ও যখন এখানে যাবে, যদি দুইটা অণু থাকে, দুইটা অণুর সাথে ধাক্কা খাবে। ঠিক আছে, দুইটা অণু থাকলে দুইটা অণুর সাথে ধাক্কা খাবে। তার মানে এখানে যদি 1000টা অণু থাকে, সে 1000টা অণুর সাথে ধাক্কা খাবে। এটুকু কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, তো এখন আমরা বের করবো সিলিন্ডারে কয়টা অণু আছে। তাহলে কয়টা অণু আছে সেটা যদি জানতে পারি, তাহলে কয়টা ধাক্কা খাবে সেটা বের হয়ে গেল। আশা করি ক্লিয়ার। তো এখন দেখেন
আমরা হচ্ছে ফার্স্টে বের করবো যে সিলিন্ডারের টোটাল কয়টা অণু আছে। এখন তো আমরা কি জানি একক আয়তনে অণু সংখ্যা হচ্ছে n, তাহলে সিলিন্ডারের টোটাল আয়তন কত সেটা বের করব। তো সিলিন্ডারের টোটাল আয়তন কত আমরা কি জানি, সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র কি, সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এল। আর কি, আর হচ্ছে সিলিন্ডারের যে ব্যাসার্ধ সেটা, আর এল কি, এল হচ্ছে সিলিন্ডারের দৈর্ঘ্য। তো এখন মনে করেন আমরা সিলিন্ডারের দৈর্ঘ্য ধরে নিচ্ছি এই এল, সিলিন্ডারের দৈর্ঘ্য এলই ধরলাম, আর সিলিন্ডারের ব্যাসার্ধ তো আমরা আগে থেকেই বলে দিচ্ছি কি সিগমার সমপরিমাণ, সিলিন্ডারের ব্যাসার্ধ কি সিগমার সমপরিমাণ। তার মানে এই সিলিন্ডারের যে আয়তন বা হচ্ছে ভি অফ সিলিন্ডার সেটা কত পাই আর স্কোয়ার এল। এখন একক আয়তনে অণু আছে n সংখ্যক, একক আয়তনে অণু আছে n সংখ্যক, তাইলে এই ভি আয়তনে কতটুকু আছে বা পাই সিগমা স্কোয়ার এল পরিমাণ আয়তনে কতটুকু আছে n ইন্টু পাই সিগমা স্কোয়ার এল। আশা করি আপনারা ক্লিয়ার। তার মানে এই টোটাল সিলিন্ডারের অণু সংখ্যা হচ্ছে এত, ক্লিয়ার, এই টোটাল সিলিন্ডারে অণু সংখ্যা হচ্ছে এত। তাই আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে গড় মুক্ত পথটা বের করা, তাই না? তো গড় মুক্ত পথের সূত্রটা একটু আগে ভাই আপনাদেরকে বলছিলাম, গড় মুক্ত পথের সূত্রটা কি, ডেল্টা ইকুয়াল টু এল বাই এন, এল বাই এন ছিল, এই এলটা কি ছিল, এন সংখ্যক ধাক্কার সময় সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা ছিল এই এল, তাই না? আচ্ছা, তো এখন দেখেন আমি এখানে বের করছি অণু সংখ্যা কয়টা, আবার এখান থেকে ভাইয়ের চিত্র থেকে বলছি যতগুলো অণু হবে ততগুলো ধাক্কা খাবে, তাহলে এটা কি, এটা হচ্ছে ধাক্কা সংখ্যা, এটা হচ্ছে ধাক্কা সংখ্যা, আর এটা হচ্ছে ধাক্কার সময় অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তো এখন যদি খেয়াল করে দেখেন, আমরা যদি এত আয়তনে যতগুলো অণু আছে এই অণু সংখ্যা বের করছি, তাহলে যতগুলো অণু হবে ততগুলো ধাক্কা খাবে। তার মানে এখানে ধাক্কার মানটা কত, এটা ধাক্কার মানটা এটা, আর সে অতিক্রান্ত দূরত্ব কতটুকু, এখান থেকে তো সে এখানে গেছে, এখান থেকে সে এখানে গেছে, তাইলে আমি যদি সবগুলা দূরত্ব যোগ করি আলটিমেটলি তার টোটাল যে মুক্ত পথ বা হচ্ছে গড়ে বা হচ্ছে সে টোটাল কতটুকু দূরত্ব গেছে সেটা কি এই এল এর সমান হবে। কারণ কি দেখেন, ও ফার্স্টে গিয়ে ওর সাথে বাড়ি খেলো, তাহলে ওর মুক্ত পথ এইটুকু, তারপরে গিয়ে ওর সাথে বাড়ি খেলো, ওর মুক্ত পথ এইটুকু, তারপরে আরেকজনের সাথে বাড়ি খাবে, ও আলটিমেটলি তো এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত যাচ্ছে, শেষ পর্যন্ত যাচ্ছে। তার মানে কি টোটাল যে অতিক্রান্ত দূরত্ব সেটা কি এই এল সমানই হবে। তাহলে আমার টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এল, আর হচ্ছে আমার এই এন এর ভ্যালুটা কত, এন এর ভ্যালু হচ্ছে এন পাই সিগমা স্কোয়ার এল। তো এখন দেখেন এটা আর এটা কাটাকাটি, তাইলে আপনার সূত্র কি দাঁড়াচ্ছে 1/n পাই সিগমা স্কোয়ার। হ্যাঁ, এখন এটা কে ধরছে, এই ঘটনাটা কার সাপেক্ষে করছি, বিজ্ঞানী ক্লসিয়াস এই সকল চিন্তা ভাবনা করে সে এই সূত্রটা বানাইছে। সেই জন্য এটাকে আমরা বলতেছি ক্লসিয়াসের সূত্র অনুসারে ডেল্টা সি ইকুয়াল টু কি 1/n পাই সিগমা স্কোয়ার, এটা কি ক্লসিয়াসের সূত্রানুসারে গড় মুক্ত পথ। তো আশা করি আপনারা এই সূত্রটা মনে রাখতে পারবেন, এই সূত্রটা কিন্তু মনে রাখা লাগবে, এবং এটা কিভাবে কি বলছে সেটাও আশা করি ক্লিয়ার এখন যে এটা কিভাবে আসছে সূত্রটা। হ্যাঁ, তো ভাই এটা মুছে দিচ্ছি, জিনিসগুলো কিন্তু সহজ, একটু সহজভাবে চিন্তা করবেন তাহলেই হয়ে যাবে। তো আমাদের আলটিমেটলি এখান থেকে গোলটা কি পাইলাম, আমরা গোলটা পাইলাম এইটা। কখন এই গোলটা পাইলাম, যখন হচ্ছে শুধুমাত্র একটা অনুগতিশীল, বাকিগুলা গতিশীল না, বাকিগুলা স্থির, যেটা আসলে পসিবল না। হ্যাঁ, তো এই হচ্ছে ঘটনা। তো এখন দেখেন ঘনত্বের সাথে আমরা একটা সম্পর্ক করব। আমরা কি জানি, ঘনত্ব রো ইকুয়াল টু কি m/v, এটা আমরা জানি, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা ধরে নিয়েছিলাম যে একক আয়তনে অণুর সংখ্যা হচ্ছে n সংখ্যক। তো এক একটা অণুর ভর আমরা ধরে নিই যদি m, এক একটা অণুর ভর যদি আমরা m ধরে নিই, তাইলে এখানে n সংখ্যক অণুর যে ভর সেটা কত m ইন্টু n, তাই না? একক আয়তনে যদি n সংখ্যক অণু থাকে তাহলে একক আয়তন প্রত্যেকটা অণুর ভর যদি m হয়, তার মানে একক আয়তনে অণুর যে ভর সেটা হচ্ছে কি m ইন্টু n, সেটা ইকুয়াল টু m ধরি, m ইন্টু n মানে একক আয়তনে অণুর টোটাল যে ভর সেটা হচ্ছে এটা। আশা করি ক্লিয়ার। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনাকে এখানে কি বলছে, এই জায়গায় আসলে কি ভি আয়তনে m ভরের বস্তু আছে, বা ভি আয়তনে যত ভর সেটা হচ্ছে m পরিমাণ। তাহলে একক আয়তনে যতটুকু আছে সেটা কি m/v পরিমাণ, আর একক আয়তনে যে পরিমাণ আছে সেটাকেই তো আমরা রো বা ঘনত্ব বলি, তাই না? একক আয়তনে অণুর ভরটাকে আমরা কি বলি, রো বলি। আবার এইটাকে কি দেখেন, এইটা কি একক আয়তন অণুর সংখ্যা n, আবার এক একটা অণুর ভর যদি m হয়, তার মানে একক আয়তনে অণুর টোটাল যে ভর সেটা হচ্ছে কি m ইন্টু n। ক্লিয়ার? তার মানে আপনার রো ইকুয়াল টু যেমন m/v, এটা যেমন একক আয়তনে অণুর ভর, তার মানে আপনার এই m ইন্টু nটাও কি একক আয়তনে অণুর ভর, তার মানে এটা ইকুয়াল টু এটা m ইন্টু n আমি বলতে পারি। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তো এখন আমি রো এর সাথে এই জিনিসটার একটা সম্পর্ক করব। তো রো এর সাথে এটার একটা সম্পর্ক করব। এখন আমরা কি পাইলাম, রো ইকুয়াল টু m/v ইকুয়াল টু m ইন্টু n, এই হচ্ছে আমরা এখান থেকে সামারি পাইলাম।
তাহলে এখন ল্যামডা সি ইকুয়াল টু 1/n পাই সিগমা স্কোয়ার, এই তো। তো এখন আমি চাচ্ছি কি রো এর সাথে সম্পর্ক করতে, বা এখানে আমি এই সূত্রের মধ্যে রো আনবো। তো রো যদি আনতে হয়, দেখেন নিচে একটা n আছে, তো আমি করলাম কি একটা m দ্বারা গুণ করলাম। কি দ্বারা গুণ করলাম? m দ্বারা গুণ করলাম। তো আগে তো m ছিল না, তাহলে উপরে আরেকটা m নিয়ে আসলাম। তো উপরে যদি আরেকটা m আনি, তাহলে আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখেন, m ইন্টু n মানে কি? m ইন্টু n মানে হচ্ছে আমার রো, তার মানে কি রো পাই সিগমা স্কোয়ার। তার মানে ক্লসিয়াসের সূত্র অনুসারে আপনাকে যদি রো এর ভ্যালু দেওয়া থাকে, আপনি কিন্তু চাইলেই গড় মুক্ত পদটা বের করতে পারবেন। ঠিক আছে? তো আশা করি ক্লসিয়াসের সূত্র অনুসারে কিভাবে অঙ্ক করতে হবে সেটা আমাদেরকে আর বলা লাগবে না, এটা আমরা এখন ইজিলি বলতে পারবো, হ্যাঁ, বা ইজিলি আমরা বুঝে যাব। তাহলে এখন দেখেন আমরা তাহলে ক্লসিয়াসের সূত্র অনুসারে দুইটা জিনিস পাইলাম, একটা পাইলাম সূত্র এইটা, আর একটা পাইলাম সূত্র হচ্ছে রো ইন্টু পাই সিগমা স্কোয়ার, যেখানে রো ইকুয়াল টু কি? রো ইকুয়াল টু m ইন্টু n। ঠিক আছে? তো এখন এটার ক্ষেত্রে আবার খেয়াল করেন, যদি আমরা এটার সাথে রো এর সম্পর্কটা কি সেটা একবার বলে দিই, ইকুয়াল টু m বাই রো পাই সিগমা স্কোয়ার। এই তো ঘটনা। তো ঘটনা যদি এটা হয়, এখন দেখেন আপনার m ভর তো ফিক্সড, একটা জিনিসের পাইয়ের মানও ফিক্সড, তারপরে আমরা অনুর ব্যাস যদি সিগমা বলি সেটাও ফিক্সড, বা হচ্ছে আপনার পাত্রের যে ব্যাসার্ধ সেটাও ফিক্সড, যেটাই বলি না কেন সব কিন্তু ফিক্সড এগুলা। তাইলে আমার কি দাঁড়াচ্ছে, ল্যামডা সি ইকুয়াল টু আপনার ল্যামডা সি ইকুয়াল টু মনে করেন সবগুলো যেহেতু ধ্রুবক, তো ধ্রুবক হইলে কে ধরলাম সবগুলোকে ইন্টু 1/রো, তার মানে ল্যামডা সি সমানুপাতিক কত? 1/রো। তার মানে ক্লসিয়াসের সূত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ঘনত্ব বাড়লে গড় মুক্ত পদ কমে, ঘনত্ব কমলে গড় মুক্ত পদ বাড়বে। সিম্পল কথা। কেন? ঘনত্ব বাড়া মানে কি? ঘনত্ব বাড়া মানে একক আয়তনে অনুসংখ্যা অনেক বেশি, অনুসংখ্যা যত বেশি সংঘর্ষ তত দ্রুত হবে, এবং সংঘর্ষ দ্রুত হওয়া মানে কি? তাদের মধ্যকার আপনার দূরত্ব কম, এই জন্যই না সংঘর্ষ দ্রুত হচ্ছে। তো এই হচ্ছে ঘটনা। তো আপনারা এগুলা সবাই বুঝছেন পারেন ইনশাল্লাহ। এখন দেখেন, তো বিজ্ঞানীরা বলতেছে যে ঠিক আছে ভালো, ক্লসিয়াস সাহেব তো জিনিসটা করছে, কিন্তু এই জিনিসটা আসলে নির্ভুল না, কারণ সে ধরে নিছে কি শুধুমাত্র একটা অনুগতিশীল, বাকিগুলা গতিশীল না। আসলে তো এটা সম্ভব না। তো তখন বিজ্ঞানী বোলজম্যান, ফার্স্টে কি আসছে, বিজ্ঞানী বোলজম্যান, সে বলছে যে সবাই গতিশীল হবে, সবাই কি হবে? গতিশীল হবে, সবগুলো অনুগতিশীল হবে, কিন্তু সবগুলো গতি তো আলাদা আলাদা হইতে পারে, ধাক্কা খাওয়ার পর এক একজনের গতি এক এক রকম হইতে পারে। তাহলে আমি কি করবো? তো সে করলো কি, সে চিন্তা করলো যে আমি গড় বর্গবেগ নিয়ে আমি হিসাব করে ফেলি। তো সে করলো কি, সব অনুর গড় বেগটাকে সমান ধরছে। সে কি করছে? সব অনুর গড় বেগ সমান ধরছে। হ্যাঁ, তো গড় বেগকে সমান ধরে সে একটা সূত্র বানাইছে, সেটাকে আমরা বলি বোলজম্যান ধ্রুবক। তার নাম অনুসারে এটার শেষে কি আছে? বি আছে, এবং সেটা ইকুয়াল টু কত? 3/4 পাই সিগমা স্কোয়ার এন। আশা করি আপনারা ক্লিয়ার। এই এন কি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, সিগমা কি অনুর ব্যাস যদি বলে অনুর ব্যাস, বা হচ্ছে যদি আপনাকে বলা হয় যে সিলিন্ডারের ব্যাস, তাহলে সিলিন্ডারের ব্যাস, কোনো সমস্যা নেই। ঠিক আছে? সিলিন্ডার ব্যাসার্ধ তো সেম জিনিস। হ্যাঁ, তো এখন দেখেন তাইলে ডেল্টা বি ইকুয়াল টু কত? 3/4 পাই সিগমা স্কোয়ার এন। এটা কে বলছে? বিজ্ঞানী বোলজম্যান বলছে। এখন সেও তো ধরে নিচ্ছে যে সব অনুর গড় বেগ সমান। তো সব অনুর গড় বেগ সমান, তার মানে হচ্ছে যে আলাদা আলাদা অনুর যে গড় বেগ ভিন্ন ভিন্ন হইতে পারে, বা আলাদা আলাদা অনুর যে বেগ ভিন্ন হইতে পারে, সে সেইভাবে কিন্তু চিন্তা করে নাই। তো আরেকটু আধুনিকভাবে চিন্তা করছে আমাদের বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তো বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি বলছে? বিজ্ঞানী ম্যাক্সওয়েল করছে কি, বেগ বন্টনের একটা সূত্র আছে, বেগ বন্টনের একটা সূত্র আছে, সেটার মাধ্যমে সবগুলো অনুর আলাদা 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 নিয়ে হিসাব করা যায়, হয়তো বা কাছাকাছি একটা হিসাব করা যায়। তো সেই বেগ বন্টন সূত্রের সাহায্যে, যে সবার বেগ আলাদাভাবে বন্টন করবে, সেই বেগ বন্টন সূত্রের মাধ্যমে সে আরেকটু অ্যাকুরেট রেজাল্ট বের করছে। সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের দ্বারা আপনার যে গড় মুক্ত পথ সেটা সূত্র। তো এটা কি 1/√2 পাই সিগমা স্কোয়ার এন। তো এখন দেখেন আপনাদের কি কি লাগবে ভাইয়া একটু বলি। আপনারা একবার সূত্রটা দেখে নেবেন, হইতে পারে যে ভাইয়া লেখার সময় ভুল লিখতে পারি। তো আপনাদের পরীক্ষার হলে আপনাদেরকে হচ্ছে সাধারণত বলে দিবে না যে আপনারা কোন সূত্রটা, এখন তিনটা সূত্র তিন রকম ভ্যালু আসবে গড়মুক্ত পথ। এখন পরীক্ষার হলে আপনাদেরকে সাধারণত বলবে না যে হচ্ছে যে কোনটা দিয়ে করবেন সূত্রটা, বা হচ্ছে আপনাকে ডিরেক্ট প্রশ্ন দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে আমার প্রথম কথা হচ্ছে যে এটা থাকবে, আপনাকে যদি বলে ম্যাক্সওয়েলের সূত্র, আপনাকে যদি বলে যে ক্লসিয়াসের সূত্র সাহায্য করেন, তাহলে আপনারা এই সূত্রে যাবেন। বোলজম্যান বললে এই সূত্রে যাবেন, ম্যাক্সওয়েল বললে এই সূত্রে যাবেন। কিন্তু আপনাকে যদি কোনোটা না বলে দেওয়া থাকে, দেখেন তো প্রথমে আসছে এইটা, তারপরে আরেকটু আধুনিক হয়ে এটা আসছে, তারপরে আরেকটু আধুনিক হয়ে এটা আসছে না। তার মানে যদি কিছু না বলে দেয়,
আপনি এই তিনজনের মধ্যে সবথেকে অ্যাকুরেট যে সেই সূত্রটা ব্যবহার করবেন। তো আশা করি আমার কথাটা ক্লিয়ার। তিনটা সূত্রই জানা থাকা লাগবে পুরোপুরি। আর হচ্ছে আপনার হচ্ছে যদি কিছু বলা না থাকে আপনার হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্রটা ব্যবহার করবেন। তো এই হচ্ছে মোটামুটি আমার গড় মুক্তপদ বিষয়ক সেই কথাগুলা। হ্যাঁ, তো এখন ভাইয়া খুব বেশি অঙ্ক কালেক্ট করতে পারি নাই, বা হচ্ছে আমার কাছে এখন আপাতত কোনো বই নেই। হ্যাঁ, কারণ আমি ঢাকা থেকে ভিডিও করতেছি, তো আমরা দুই একটা অঙ্ক করার চেষ্টা করি। আর আপনাদের কি লাগবে আশা করি বুঝতে পারছেন। আমি ফার্স্টে বই থেকে গড় মুক্তপদ বিষয়ক যা যা বলছে বলে দেওয়ার চেষ্টা করছি। আর হচ্ছে সূত্রগুলো এইভাবে আসছে। আর হচ্ছে যে আপনাদের এই সূত্রটা লাগবে মেইনলি। হ্যাঁ, আর যদি অন্য কোনো সূত্র যদি বলে দেয় যে আপনাকে ক্লসিয়াসে করতে হবে, তাহলে ক্লসিয়াসই করবেন। সুতরাং তিনটা সূত্র মাথায় গেঁথে রাখতে হবে। তো ভাইয়া মুছে দিচ্ছি। এখন হচ্ছে যে আমি একটু অঙ্ক করব। দুইটা তিনটা অঙ্ক রাখছি এখানে, এগুলো একটু নেট ঘাইটা পাইলাম, এরকমই আসবে। আসলে এখান থেকে তেমন কঠিন কিছু দিতে পারে না। প্রথমে এই অঙ্কটা করি। একটি গ্যাসের অণুর ব্যাসার্ধ দেওয়া আছে। একটা গ্যাসের অণুর ব্যাসার্ধ হচ্ছে 3.9 × 10⁻10 মিটার। তা আমরা কি জানি গ্যাসের অণুর ব্যাসার্ধ কি? সিগমা ইকুয়াল টু 3.9 × 10⁻10 মিটার, তাই না? আচ্ছা, এটা কি ব্যাস না ব্যাসার্ধ? এটা কিন্তু ব্যাসার্ধ হবে। হ্যাঁ, আপনাকে তো ব্যাস দেওয়া আছে। দাঁড়ান তো ভাই একটু চেক করে নিই। না না না, ঠিকই আছে, ব্যাস দেওয়া আছে। ব্যাস আপনাকে যদি ব্যাসার্ধ দেখছেন দেওয়া আছে হচ্ছে ব্যাসার্ধ, আপনাকে সিগমা বাই 2 দেওয়া আছে। আপনাকে সিগমার ভ্যালু দেওয়া নেই। তো সিগমার ভ্যালু আপনি বের করবেন 2 × 3.9 × 10⁻10 মিটার। দেখছেন ভাইয়াও কিন্তু ভুল করে নিতে। আমরা যখন সিলিন্ডারের ক্ষেত্রে চিন্তা করি, সিলিন্ডারের ক্ষেত্রে আমাকে কি দেওয়া ছিল? সূত্র অনুসারে সিলিন্ডারের ক্ষেত্রে আমাকে ব্যাসার্ধ দেওয়া ছিল, ঠিক আছে? আর হচ্ছে আমার অণুর ক্ষেত্রে কি দেওয়া ছিল? অণুর ক্ষেত্রে ব্যাস দেওয়া ছিল। সো আমাকে যদি অণুর ব্যাসার্ধ বলে তাহলে আমি কি করব? আমাকে তো তাহলে হচ্ছে অণুর ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে সিগমা বাই 2 দেওয়া আছে। তার মানে আমার সিগমা ইকুয়াল টু কত? এইটা আমরা এইভাবে বের করে নিব। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল। তারপরে একক ঘন সেন্টিমিটার, প্রতি একক ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা দেওয়া আছে। তার মানে একক আয়তনে অণুর সংখ্যা দেওয়া আছে। তার মানে আপনাকে কি দেওয়া আছে? এই n এর ভ্যালু দেওয়া আছে। n কি? একক আয়তনে অণুর সংখ্যা, সেটা কত? 2.69 × 10⁻19। তো এখন আপনাকে বলছে কি অণুর গড় মুক্ত পথ কত? তো অণুর গড় মুক্ত পথ আমাকে তো কিছু বলা নাই কোন পদ্ধতিতে, তাহলে আমি ম্যাক্সওয়েলের পদ্ধতিতে করব। সেটা কি? 1/√2 × π × σ²n। দেখেন তো সিগমার ভ্যালু দেওয়া আছে, n এর ভ্যালু দেওয়া আছে। আপনারা কিন্তু ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। দেখি সবাই ক্যালকুলেশনটা করে ফেলেন একটু দ্রুত। সবাই একটু দ্রুত ক্যালকুলেশনটা করে ফেলেন। আর এই অঙ্কে কোথায় ঝামেলা হবে? এই অঙ্কে ঝামেলাই হবে একটা জায়গায়, যে আপনাকে ব্যাসার্ধ দেওয়া আছে না ব্যাস দেওয়া আছে, আপনি 2 দিয়ে গুণ করবেন কি করবেন না সেটা নিয়ে আপনাকে বলা হবে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো আশা করি এতক্ষণে সবাই অঙ্কটা করে ফেলতে পারছেন। এখন অঙ্কটা কিন্তু সহজ, খুব সহজ, অঙ্কটা করে ফেলেন। আচ্ছা, এখন হচ্ছে যে ওই যে দেখেন একটা সৃজনশীলের আলোকে একটা জিনিস আনছি। সেটা হচ্ছে যে বলছে একটা গ্যাস সিলিন্ডারের আয়তন হচ্ছে 1.5 মিটার কিউব। এতে 30°C তাপমাত্রায় 50 × এতটি অণু আছে। আচ্ছা, খুব ভালো কথা। তো ফার্স্টে ভাই একটু চিত্রটা আঁকি। এটা হচ্ছে আপনার সেই গ্যাস সিলিন্ডার। তো এই গ্যাস সিলিন্ডারের আয়তন কত? 1.5 মিটার কিউব এবং 30°C তাপমাত্রা। এর ভিতর কতগুলো অণু আছে? 50 × 10⁻17টি অণু আছে এর মধ্যে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 30°C তাপমাত্রায়। তো এখন বলছে প্রতিটি গ্যাস অণুর ব্যাস দেওয়া আছে। তার মানে আপনাকে সিগমা দেওয়া আছে। সিগমা ইকুয়াল টু কত? 25 × 10⁻10 মিটার। প্রতিটি গ্যাস অণুর ব্যাস দেওয়া আছে। এখানে কিন্তু ব্যাসার্ধ না, ব্যাসার্ধ দেওয়া থাকলে সিগমা বাই 2 করতাম, এখানে ব্যাস দেওয়া আছে। তো পরবর্তীতে উক্ত গ্যাসপূর্ণ সিলিন্ডারটি সমায়তনের অন্য একটি খালি সিলিন্ডারের সাথে যুক্ত করলাম। আচ্ছা, ঘটনা মোটামুটি এইটাই। আপনাকে টেম্পারেচার দেওয়া আছে, উপস্থিত অণুর সংখ্যা। এখানে দেখেন এতগুলো যে অণু আছে, এতগুলো অণু কিন্তু এত আয়তনে আছে। হ্যাঁ, আপনি কিন্তু একক আয়তনে দেওয়া নেই, বলছে 1.5 মিটার কিউব আয়তনে এত সংখ্যক অণু আছে। তার মানে এখানে অণুর সংখ্যা মনে করে নেন আপনি, অণুর সংখ্যা হচ্ছে যে কোনো একটা অণুর সংখ্যা, n not equal to এত। আর আপনাকে আয়তন দেওয়া আছে, আয়তন v ভলিউম দেওয়া আছে। তো এখন আপনাকে কি বলছে? প্রথমে গ নম্বর প্রশ্ন বলছে সিলিন্ডারে গ্যাসের গতি শক্তি কত। তো আমরা কি জানি ভাইয়া, কিন্তু আপনাদেরকে শিখাইছিলাম গ্যাসের গতি শক্তি সূত্র কি? গতি শক্তি E = 3/2 n × r × t। তো r এর ভ্যালু কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। টি কত? টি হচ্ছে 30°C, তার মানে 30 + 273 কেলভিনে নিয়ে যাবেন। তো এইটুকু ক্লিয়ার।
এন এর মান কি আমি জানি? এন এর মান কি? মোল সংখ্যা। এন এর মান কি? মোল সংখ্যা। তো আমাকে ডেটাগুলো দেওয়া আছে এইটা, হ্যাঁ, তো আমি তো মোল সংখ্যা জানি না, তো মোল সংখ্যা বের করতে হবে। তো মোল সংখ্যা বের করার কিছু কিন্তু সূত্র আছে। মোল সংখ্যা n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু ওই W/m দিয়ে করি আমরা। তারপরে আরেকটা সূত্র আছে, সেটা আপনাকে বলি। আমরা সবসময় কি জানি? অ্যাভোগাড্রো সূত্র অনুসারে কি এক মোল গ্যাসে সবসময় কি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে কততে? এক মোলে। তাহলে একটা অণু থাকে কত মোলে? 1/n মোলে। এখন যদি আপনাকে n সংখ্যক অণু দেওয়া থাকে, মনে করেন n সংখ্যক অণু দেওয়া থাকে, তাহলে n সংখ্যক অণু থাকে কত মোলে? n/n মোলে। আশা করি ক্লিয়ার। তার মানে আপনাকে যেহেতু এই মানটা দেওয়া আছে বা কতটা অণু আছে সেটা দেওয়া আছে, সেটা থেকেও আপনি মোল সংখ্যা বের করতে পারবেন এই সূত্র ইউজ করে। তার মানে আপনার এখানে কি n0 ডিভাইডেড বাই na। এটা কি অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.023 × 10⁻23। আশা করি ক্লিয়ার। আর এটা কি কয়টা উপস্থিত আছে? তো দেখেন আপনি কিন্তু এই জায়গা থেকে আপনি কিন্তু n এর ভ্যালু পেয়ে গেলেন। n এর ভ্যালু কত? n0 ডিভাইডেড বাই na। n0 এর মান তো আপনাকে দেওয়া আছে, n এর ভ্যালু আপনি জানেন মুখস্থ 6.023 × 10⁻23। সবগুলো ভ্যালু জানেন। আপনি এখান থেকে কি পেয়ে যাবেন? আপনি এখান থেকে আপনার যে টোটাল গতিশক্তি, সেই গতিশক্তির মানটা পেয়ে যাবেন এবং সেটাকে কিসে লিখবেন? জুলে লিখবেন। হ্যাঁ, আচ্ছা গেল। গ নম্বর গেল। ঘ নম্বরে কি বলছে? খালি সিলিন্ডার যুক্ত করায় গড় মুক্ত পথের পরিবর্তন হবে কিনা দেখাও। এখন প্রথমে তো সিলিন্ডার ছিল একটা, পরে দিয়ে আমি সিলিন্ডার কয়টা করলাম? দুইটা করলাম, হ্যাঁ, বা দুইটা একসাথে জোড়া লাগালাম। যে এই যে দেখেন বলছে উক্ত গ্যাসপূর্ণ সিলিন্ডারটি সময়তনের অন্য একটি খালি সিলিন্ডারের সাথে যুক্ত করা হলো। তো ফার্স্টে গ্যাস ছিল এই একটার ভিতর, পরে করলাম কি, এই যে মনে করেন মাঝখান দিয়ে ডট ডট দিলাম, এখান দিয়ে আরেকটা সময়তনের আরেকটা সিলিন্ডার যুক্ত করলাম। তাহলে এটা যদি 1.5 হয়, এটা তো হচ্ছে 1.5। তাইলে আপনার দুইটা মিলা যেহেতু একটা সিলিন্ডার বানাইছি, তার মানে টোটাল আয়তন এখন কত? 1.5 + 1.5 ইকুয়াল টু কত? 3 মিটার কিউব। তার মানে আপনার এখন ভলিউম বেড়ে 3 মিটার কিউব হইল। তো এখন আপনাকে বলছে গড় মুক্ত পথের পরিবর্তন হবে কিনা দেখাও। গড় মুক্ত পথের পরিবর্তন হবে কিনা দেখো। তার মানে পরিবর্তন হবে মানে কি? আগেরটায় কত ছিল আর এখন কত হয়েছে, দুইটা চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখবো। তাহলে আগেরটায় কত ছিল সেটা প্রথমে বের করি আমরা। হ্যাঁ, তো আমরা কি জানি? ডেল্টা। তো আমাকে বলা নাই কোন পদ্ধতি, সুতরাং হচ্ছে যে আমি কোন পদ্ধতিতে যাব, যেহেতু বলা নেই সেহেতু আমি হচ্ছে ম্যাক্সওয়েলের পদ্ধতিতে গড় মুক্ত পথ বের করবো। তো আমরা কি জানি? ডেল্টা m ইকুয়াল টু 1/√2 × পাই × সিগমা স্কয়ার × n। তো এখন দেখেন আপনাকে অণুর ব্যাস দেওয়া আছে, পাই এর মান জানেন, √2 জানেন, n কি? n হচ্ছে একক আয়তন ইলেকট্রন সংখ্যা। তো প্রথমে একক আয়তন ইলেকট্রন সংখ্যা কিন্তু দেওয়া নেই, প্রথমে বলছে কি 1.5 মিটার কিউবে আপনার যে অণুর সংখ্যা সেটা দেওয়া আছে। তাহলে একক আয়তনে কত সেটা তো ইজিলি বের করতে পারেন। ভি আয়তনে যদি থাকে হচ্ছে যে আপনার n0 সংখ্যক, এই যে ভি আয়তনে n0 সংখ্যক, তাহলে একক আয়তনে কত? n0/v। তার মানে কত? n0 কত? 50 × 10⁻17 ডিভাইডেড বাই ভি এর মান কত? 1.5। তো দেখেন এই যে আপনার একক আয়তনে যে ইলেকট্রন সংখ্যা সেটা বের করে ফেললেন। হ্যাঁ, তো সেটা বের করে এখান থেকে একটা ডেল এম বের করবেন। ডেল এম বের হলো। তো এখন দেখেন, এখন আপনি জাস্ট কি করলেন? আরেকটা সিলিন্ডার অ্যাড করছেন। তা আরেকটা সিলিন্ডার যদি অ্যাড করেন, তাহলে আপনার একক আয়তন ইলেকট্রন সংখ্যা কি চেঞ্জ হয়ে যাবে না? কারণ কি, গ্যাসকে আপনি যত বড় জায়গা দিবেন সে পুরো জায়গাটাই দখল করবে। তার মানে কি অণুগুলো আরো ছড়ায় যাবে। তাহলে একক আয়তন ইলেকট্রন সংখ্যাটা চেঞ্জ হবে। এখানে চেঞ্জ হওয়ার মতো কি আছে? অণুর ব্যাস কি চেঞ্জ হবে? হবে না। আপনার পাই √2 কারো ভ্যালু চেঞ্জ হবে না, খালি চেঞ্জ হবে কি? একক আয়তন ইলেকট্রন সংখ্যা। তো এটা মনে করেন ডেল m1 বের করলাম। তো আপনি ডেল m2 বের করবেন। ডেল m2 ইকুয়াল টু কত? 1/√2 × পাই × সিগমা স্কয়ার × n। পাই সিগমা স্কয়ার এগুলোর ভ্যালু জানি। n একক আয়তন ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। তাহলে এখন দেখেন 3 মিটার কিউব আয়তনে এখানে ইলেকট্রন সংখ্যা কত? ওই ইলেকট্রন সংখ্যা তো চেঞ্জ হয় নাই, আগের মতোই আছে n0, বা হচ্ছে এখন হচ্ছে যে নতুন ভি, নতুন ভিকে v1 দিই। v1 আয়তনে n0 আছে, তার মানে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা কত? n0/v1 ইকুয়াল টু হচ্ছে আপনার এই একক আয়তন ইলেকট্রন সংখ্যা। তার মানে n হচ্ছে কত? 50 × 10⁻17 ডিভাইডেড বাই হচ্ছে 3। তো এটা করলে একক আয়তন ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হবে। এবং যেহেতু ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হচ্ছে দুই জায়গাতেই, তার মানে আমরা অবশ্যই বলতে পারি কি যে গড় মুক্ত পথে পরিবর্তন হবে। তো আপনারা হচ্ছে যে এটাকে করে আপনারা দেখবেন যে কোন মানটা বড় আর কোন মানটা ছোট। তো যেই মানটা বড়, আপনারা যদি এই মানটা বড় হয়, ধরে নেন এই মানটা বড়, তো এটা যদি বড় হয় আপনারা বলবেন যে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা যেহেতু কমে গেছে সেহেতু হচ্ছে কি গড় মুক্ত পথের মানটা বেড়ে গেছে। আবার যদি ওইটা যদি বড় হয় তাহলে বলবেন ওইটা বেড়ে গেছে, এভাবে বলে দিবেন। মানে হচ্ছে সেম জিনিসটা জাস্ট কম্পেয়ার করে দিবেন। হ্যাঁ, সহজ জিনিস। আশা করি গড় মুক্ত পথ রিলেটেড আর কারো কোনো সমস্যা থাকার কথা না। তো এই হচ্ছে ঘটনা। আমি হচ্ছে যে এবার হচ্ছে শক্তি সমবিভাজন নীতি যেটা সেটা ব্যাখ্যা করব। আচ্ছা, এই মুহূর্তে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে মাথা খারাপ করার কিচ্ছু নাই।
এই মুহূর্তে আমরা আলোচনা করব ডিগ্রিজ অফ ফ্রিডম বা শক্তি সমবিভাজন নীতি নিয়ে। হ্যাঁ, তো আপনার ভাইয়ের সাথে একটু লেগে থাকেন, দেখেন ইনশাআল্লাহ বুঝে যাবেন আশা করি। তো শক্তি সমবিভাজন নীতি, তো এইখানে আমরা মূলত একটা অণুর যে গতিশক্তি সেটা নিয়ে হিসাব করব। কি নিয়ে হিসাব করব? একটা অণুর যে গতিশক্তি সেটা নিয়ে। তো একটা অণুর গতিশক্তি নির্ণয়ের সূত্রটা আমরা কি শিখছিলাম, যে গড় গতিশক্তি আর একটা অণুর গতিশক্তি সেম। তার মানে গড় গতিশক্তি কি ছিল? টোটাল গতিশক্তি ডিভাইডেড বাই কত সংখ্যক অণু উপস্থিত আছে। তো আমরা ধরে নিচ্ছি 1 মোলের জন্য, তার মানে Na সংখ্যক বা অ্যাভোগাড্রো সংখ্যক অণু উপস্থিত আছে। তাহলে যদি আপনার টোটাল গতিশক্তি হয় E, তার মানে E = কত? 3/2 nRT ডিভাইডেড বাই Na। এখন যেহেতু Na সংখ্যক আছে বা অ্যাভোগাড্রো সংখ্যক কণা বা অণু উপস্থিত আছে, তার মানে হচ্ছে এখানে কয় মোল? 1 মোল। তার মানে n এর মান কত? 1। তার মানে কত? 3/2 ইন্টু R/Na ইন্টু কত? T। তাহলে এই R/Na কে আমরা ধ্রুবক ধরছিলাম, তার মানে 3/2 kT। তার মানে একটা অণুর যে গতিশক্তি সেটা কত? 3/2 kT। তাহলে আমি যদি বলি আপনাকে যে এখান থেকে আলটিমেট গোল আমরা কি পাইলাম? E bar = 3/2 kT। এটা কয়টা অণুর গতিশক্তি? একটা অণুর গতিশক্তি। এখন এই গতিশক্তি থেকে কি বোঝা যাচ্ছে? গতিশক্তি তো অনেক রকম হইতে পারে। কি রকম হইতে পারে? সে রেখা বরাবর রৈখিক গতিশক্তি হইতে পারে, তার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর, অথবা সে ঘুরতে পারে কোনো এক্সিসের সাপেক্ষে, তার মানে তার ঘূর্ণন গতি হইতে পারে, অথবা তার গতি এমন হইতে পারে যে ভাইব্রেশনাল, স্প্রিং যেমন এরকম, মানে একটা ভাইব্রেশনাল গতি হইতে পারে, তাই না? তার গতি তো অনেক রকম হইতে পারে। তো এই গতিটা কিরকম সেটা কি এই মান দ্বারা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। তো ডিগ্রিজ অফ ফ্রিডম দ্বারা প্রকাশ করে যে তার গতি কত রকমের হইতে পারে, বা শক্তি সমবিভাজন দ্বারা প্রকাশ করে যে তার যে গতিটা সেটা কত প্রকার হইতে পারে। আচ্ছা, ওগুলো নিয়ে পরে আলোচনা করবো। আগে একটু গতি কিভাবে কিরকম হইতে পারে সেটা নিয়ে আলোচনা করে আসি। হ্যাঁ, দেখেন আপনার মনে করেন এই যে আপনার এটা হচ্ছে যে আপনার পাত্র। তো এই পাত্রের মধ্যে অণুটা হইতে পারে কি, মনে করেন পাত্রে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে, হ্যাঁ পয়েন্টের সাপেক্ষে অণুটা এদিকে গতিশীল হতে পারে, এটা মনে করেন 0 পয়েন্ট, অথবা এটাকে ধরেন এক্স এক্সিস, তার মানে সে এক্স এক্সিস বরাবর দৌড়াইতে পারে অণুটা। আবার মনে করেন সে ওয়াই এক্সিস বরাবরও দৌড় দিতে পারে, হ্যাঁ, আবার সে এই বরাবর আসতে পারে বা জেড এক্সিস বরাবর আসতে পারে। তার মানে একটা অণু পাত্রের মধ্যে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস বরাবর যাইতে পারে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া অণু তো এই বরাবর না গিয়ে এই বরাবরও যাইতে পারে, এই বরাবর গেলে কি কোনো সমস্যা আছে? না রে ভাই, সমস্যা নেই। এই বরাবর যাওয়া মানে কি? এই বরাবর যাওয়া মানে হচ্ছে সে একটা ত্রিমাত্রিক ব্যবস্থা, তো যে কোনো দিকে যেতে পারে। এই বরাবর যাওয়া মানে হচ্ছে এরকম কিছু একটা, হ্যাঁ, যে সে হচ্ছে পাত্রের মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে, এই পজিশনে কি আছে? তার এক্স অক্ষ বরাবর তার একটা দূরত্ব আছে, এই পজিশনে ওয়াই বরাবর দূরত্ব আছে, জেড বরাবর দূরত্ব আছে। তার মানে এই পজিশনে আলটিমেটলি কি আছে? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর তার উপাংশ আছে। তার মানে তার গতিটা আসলে কি? এক্স অক্ষের দিকে গতি কিছুটা, ওয়াই অক্ষের দিকে গতি কিছুটা, জেড অ্যাক্সিসের দিকে গতি কিছুটা। তার মানে আলটিমেটলি কি? আলটিমেটলি সে রৈখিক গতি প্রাপ্ত হচ্ছে, কিন্তু বিভিন্ন এক্সিস বরাবর। তার মানে তার গতি কয় রকমের হইতে পারে? এক্স এক্সিস বরাবর গতি, ওয়াই এক্সিস বরাবর গতি, আর জেড এক্সিস বরাবর গতি। এটা কখন? যখন হচ্ছে সে রৈখিক গতি সম্পন্ন। হ্যাঁ, তো এখন মনে করেন তার মানে একটা বস্তু আমরা প্রথমে জানলাম কি, সে যখন পাত্রের মধ্যে থাকে একটা গ্যাসীয় কণা বা অণু, সে কোন গতি প্রাপ্ত হতে পারে? রৈখিক গতি প্রাপ্ত হতে পারে। তো রৈখিক গতিটা তার কিরকম হতে পারে? 3 রকম হতে পারে। একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর রৈখিক গতি mv(x²), একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর গতিশক্তি mv(y²), একটা হচ্ছে জেড এক্সিস বরাবর গতিশক্তি mv(z²). কেমন? এই 3টা গতিশক্তি হতে পারে তার। আচ্ছা, তো এখন দেখেন এমন তো হইতে পারে যে জিনিসটা ঘুরতেছে, ঘুরতে পারে না সে কিন্তু ঘুরতে পারে। সে যদি ঘুরতে চায় তাহলে সে কতভাবে ঘুরতে পারবে বলেন তো? মানে একটা বস্তু খালি যে রৈখিক গতি প্রাপ্ত হবে এমন কোনো কথা নেই। মনে করেন কণাটা বা অণুটা সে হচ্ছে পাক খাইতেছে বা ঘুরতেছে, তার মানে তার ঘূর্ণন গতিশক্তি আসবে। হ্যাঁ, তো রৈখিক গতিশক্তি কয়টা? 3টা। তো আমি দেখবো কি এখন চেক করবো যে ঘূর্ণন গতিশক্তি কয়টা হইতে পারে। ঘূর্ণন গতিশক্তি, হ্যাঁ, রৈখিক গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি। তো আমরা এখন চেক করবো তার ঘূর্ণন গতিশক্তি কয়টা হইতে পারে। তো এখন দেখেন কণাটা হইতে পারে কি? আচ্ছা, আরেকটা জিনিস আগে বলে আসি। একটা জিনিস যখন ঘুরে, তার ঘোরার জন্য কি লাগে? তার ঘোরার জন্য অবশ্যই এক্সিস লাগে। মনে করেন আমরা কিন্তু ওই যে জড়তার ভাবে আমাকে পড়ে আসছি যে এইটার সাপেক্ষে কোনো একটা বস্তু ঘুরতেছে, তার মানে কি? এটা হচ্ছে যে ঘূর্ণন গতি হইতেছে। ঘূর্ণনের জন্য আপনার অবশ্যই কি লাগবে? এক্সিস লাগবে। এটা হচ্ছে মূল কথা। যে কোনো একটা জিনিস যখন হচ্ছে ঘুরে, মনে করেন আমরা হচ্ছে একটা বৃত্তাকার কেন্দ্রে একটা কিছুকে এমনি ঘুরাইতেছি, তো আমরা তো চিন্তা করি কি কেন্দ্র বরাবর একটা লম্ব রেখা আছে, এই লম্ব রেখার সাপেক্ষে সে ঘুরতেছে। তো আমরা একটা কিছু চিন্তা করে নিতে হবে যে একটা কোনো একটা প্রসঙ্গ কাঠামো ধরে নিতে হবে যেটা সাপেক্ষে সে ঘুরবে। তো এখন মনে করেন আপনার অণুটা এইভাবে ঘুরতেছে, এইভাবে সার্কেল করতেছে,
এক্স এক্সিসের সাপেক্ষে, তার মানে সে এক্স এক্সিসের সাপেক্ষে ঘুরতে পারে, কোনো সমস্যা আছে? আশা করি নাই। আবার সে হইতে পারে কি ওয়াই এক্সিসের সাপেক্ষে এভাবে ঘুরতে পারে, তার মানে ওয়াই এক্সিসের সাপেক্ষে ঘুরতেছে, কোনো ঝামেলা আছে? নাই। আবার মনে করেন সে জেড এক্সিসের সাপেক্ষে ঘুরতে পারে, তার মানে জেড এক্সিস বরাবর সে ঘুরতেছে, কোনো কি ঝামেলা আছে? নাই। আচ্ছা এখন দেখেন সে মনে করেন 3 এক্সিস বরাবরই ঘুরলো, কোনো সমস্যা নাই, কিন্তু অণুগুলা কি অত্যন্ত ছোট না? অণুগুলা কি অত্যন্ত ছোট। তো যে এক্স এক্সিসের বরাবর ঘুরতেছে, এক্স এক্সিসকে মাঝে রেখে যে ঘুরতেছে, তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে যে গতিশক্তি হবে সেটা কি আমরা কি জানি? ঘূর্ণন গতিশক্তি কি আই ওমেগা স্কয়ার, আই ওমেগা স্কয়ার না, আই ওমেগা স্কয়ার কিন্তু। হ্যাঁ, তো এখন এটার ক্ষেত্রে খেয়াল করেন, আবার আই ইকুয়াল টু কি? আই ইকুয়াল টু হচ্ছে এম আর স্কয়ার ইন্টু ওমেগা স্কয়ার। এখন দেখেন একটা কণার ভর এমনিই খুবই ছোট, একটা অণুর ভর এমনিই খুবই ছোট, আর এই যে যখন আপনি এক্সিসকে মাঝামাঝি রেখে আপনি যখন হচ্ছে তাকে ঘুরাইতেছেন, এক্সিসকে মাঝামাঝি রেখে আপনি যখন ঘুরাইতেছেন, তার ব্যাসার্ধ তো অনেক ছোট। ভাইয়া তো এখানে বড় করে রাখছে, একটা অণুর ব্যাসার্ধ কত? অনেক ছোট না? তো অণুর ব্যাসার্ধ অনেক ছোট, তার মানে এই যে আপনার এই ভ্যালুটা বা এই গতিশক্তির মানটা কি অনেক ছোট আসবে না? এই গতিশক্তির মানটা কি আসবে? অনেক ছোট আসবে। অনেক ছোট আসলো কেন? কারণ হচ্ছে একদম এক্সিসকে মাঝামাঝি রেখে সে ঘুরতেছে, তার ফলে জিনিসটার মান কি হয়ে গেল? অনেক ছোট হয়ে গেল। তো অনেক যদি ছোট হয়ে যায় তার মানে কি এক্স এক্সিস বরাবর তার যে গতিশক্তি সেটাকে আমি নেগলিজিবল চিন্তা করলেও পারি, ওয়াই এক্সিস বরাবর তার যে গতিশক্তি সেটাকে নেগলিজিবল চিন্তা করলে পারি, জেড এক্সিস বরাবর তার যে গতিশক্তি সেটাকেও নেগলিজিবল চিন্তা করতে পারি। কথা কি বুঝতে পারছেন? তার মানে যখন আচ্ছা এখানে কয়টা অণু ধরছি আমি? শুধু একটা অণু আছে, তার মানে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কি ঘটতেছে? এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আপনার অণুগুলো যখন এক্সিসকে কেন্দ্র করে ঘুরে তখন তার গতিশক্তি অত্যন্ত নগণ্য হয়, যে কারণে তাদের ঘূর্ণন গতিশক্তিগুলো আমরা ধরবো না। হ্যাঁ, তার মানে এক পারমাণবিক গ্যাস কারা? এক পারমাণবিক গ্যাস কিন্তু হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ঠিক আছে? এরা হচ্ছে এক পারমাণবিক গ্যাস। দেখেন এদের মধ্যে কিন্তু একটা মাত্র পরমাণু, তার মানে এদের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে আমরা ঘূর্ণন গতিশক্তি পাবো, কোনো সমস্যা নাই, কিন্তু যেই ঘূর্ণন গতিশক্তিটা পাবো এক পারমাণবিকের ক্ষেত্রে সেটা হচ্ছে নেগলিজিবল বা নগণ্য। তার মানে এদের ক্ষেত্রে আমি আলটিমেটলি কি পাচ্ছি? এদের ক্ষেত্রে আলটিমেটলি আমি খালি রৈখিক গতিটাই পাবো, কিন্তু কোনো ঘূর্ণন গতি পাবো না। আচ্ছা যাই হোক, তো এখন আমার কথা হচ্ছে যে এখানে কি আমি ঘূর্ণন গতি পাওয়া শুরু করছি। হ্যাঁ, তো এখন তাইলে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমি কি পাচ্ছি? রৈখিক গতি পাচ্ছি, ঘূর্ণন গতিও পাচ্ছি, তিনটা ঘূর্ণন গতি পাচ্ছি। আই আপনার সরি লেখি একটু, আই ওমেগা এক্স স্কোয়ার, আই ওমেগা ওয়াই স্কোয়ার, আই ওমেগা জেড স্কোয়ার, এরকম তিনটা পাইছি, তাই না? এরকম কিন্তু তিনটা পাইছি এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। কিন্তু আপনার দেখা গেছে যে এটার মানটাও প্রায় জিরোর কাছাকাছি, এটার মানটাও প্রায় জিরোর কাছাকাছি, এটার মানটাও প্রায় জিরোর কাছাকাছি। তার মানে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে যদি আমি বলি, তার ক্ষেত্রে আমি কি পাবো? শুধুমাত্র রৈখিক গতিশক্তি পাবো তিনটা, আর হচ্ছে ঘূর্ণন গতিশক্তিগুলো পাবো না। তার মানে এক পারমাণবিক গ্যাস আসলে কত রকমের গতি দেখাইতে আমাকে সক্ষম? এক পারমাণবিক গ্যাস আমাকে শুধুমাত্র রৈখিক গতিশক্তি দেখাইতে সক্ষম, আর কিন্তু কিছু দেখাইতে সক্ষম না। তার মানে ও কয়টা গতি দেখাইতে সক্ষম? তিনটা। মানে ওর ফ্রিডম আছে কয়টা দেখানোর? তিনটা দেখানোর ফ্রিডম আছে। হ্যাঁ, অন্যগুলো কিন্তু সে দেখায় না। এখন আপনি বলবেন ভাইয়া এটা তো এটার উপর ঘুরতেছে, সে তো দেখাইতেছে। হ্যাঁ ভাই দেখাচ্ছে, সমস্যা নেই, কিন্তু এই জিনিসটাকে নেগলিজিবল ধরা হয় বা ধরা হয় যে নগণ্য, এই জন্য বাদ। যেমন ধরেন একটা জিনিস যখন ঘুরবে তখন তো আপনার জিনিসটা বুঝতে হবে। এখন ও মনে করেন এটার উপর ঘুরতেছে, ও তো এমনি গোলাকার, ও যখন ঘুরতেছে আপনি টেরই পাচ্ছেন না, এত ছোট আর এত মান কম যে ঘুরতেছে আপনি টেরই পাচ্ছেন না। তার মানে ওর গতিটা আপনার চোখে লাগতেছে না। আপনার এরকম হইতে হবে যে গতিটা চোখে লাগতে হবে। কেমন? তার মানে এখন আপনার এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আপনি তার মধ্যে শুধুমাত্র রৈখিক গতি পাচ্ছেন, ঘূর্ণন গতিশক্তি পাচ্ছেন না। হ্যাঁ, এখন এই জায়গায় যদি দুইটা করে পরমাণু আসে, কয়টা করে পরমাণু? মনে করেন এতক্ষণ তো একটা করে অণু ছিল, এখন হচ্ছে দুইটা করে অণু। হ্যাঁ, দ্বিপারমাণবিক। এখন হচ্ছে কি দ্বিপারমাণবিক। এখন যদি দ্বিপারমাণবিক হয় তাহলে একবার চিন্তা করেন, মনে করেন অণুটা এই জায়গায় আছে, মনে করেন এত জায়গায় না, মনে করেন এই জায়গায় আছে খালি। হ্যাঁ ভাই একটু আইকা দেখাই, জিনিসটা ভালো করে বুঝতে হবে যদি কেউ বুঝতে চান, আর যদি না বুঝতে চান তাহলে ইগনোর করতে পারেন, সমস্যা নেই। মনে করেন একটা দ্বিপারমাণবিক গ্যাস আছে, তো দ্বিপারমাণবিক গ্যাস যদি থাকে, ও যখন এক্স এক্সিসকে কেন্দ্র করে ঘুরতেছে, এক্স এক্সিসের সাপেক্ষে ঘুরতেছে, তখন দেখেন তো ওর ঘূর্ণনটা কিন্তু বোঝা যাবে না। কারণ কি? ওর জন্য আই ওমেগা স্কয়ারের মানটা খুব ছোট হবে, ওর জন্য আই ওমেগা স্কয়ারের মানটা ছোট হবে। তো আমি একটু আগে বলছি এটা তাহলে কি হবে? এটা যদি এক্স এক্সিসের উপর থেকে সে ঘুরতে চায় তাহলে দেখা যাবে যে এই দুজনটা নেগলিজিবল হয়ে যাবে, তো ফলে তার এই জায়গার বরাবর আমি কোনো গতিশক্তি পাবো না। এখন মনে করেন এই দ্বিপারমাণবিক গ্যাসটা যদি এক্স এক্সিস বরাবর না ঘুরে, সে যদি এক্স এক্সিস বরাবর না ঘুরে, সে যদি ওয়াই এক্সিস বরাবর ঘুরে, মনে করেন সে এই জায়গাতেই আছে,
ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সে ঘুরতেছে, তার মানে কি তার গতিটা কি এমন না, এই যে ওয়াই অ্যাক্সিস এটা, তার গতিটা এটার সাপেক্ষে এমন, তার মানে কি সে এইখানে কিন্তু একটা গতিশক্তি দেখাবে। কারণ কি এইভাবে যদি সে ঘুরে, তার মানে এই জায়গায় তাকে মনে মনে এই জায়গায় যেটা এই জিনিসটাকে এখানে স্থাপন করলাম, তার মানে সে এইভাবে ঘুরতেছে এবং তার গতিটা কিন্তু আপনার কাছে দৃশ্যমান হবে। কিন্তু জাস্ট চিন্তা করেন, এরা যদি এইভাবে ঘুরে তার গতিটা কিন্তু আপনার কাছে দৃশ্যমান হবে না। তো এইভাবে করলে কিন্তু গতিটা দৃশ্যমান হবে, তার মানে এই বরাবর তার একটা গতি আমি পাবো বা ঘূর্ণন গতি পাবো, যেটা আমাকে একটা ভালো মানে একটা ভ্যালু দিবে। হ্যাঁ, এখন মনে করেন জেড এক্সিস বরাবর এই জিনিসটাকে আমি করলাম কি এমন ভাবে ঘুরাইতেছি যে ও এই বরাবর কি করবে, একটা ভ্যালু দিবে। খালি দেখেন, যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর রাখি তাকে, সে তখন খালি আমাকে ভ্যালু দিচ্ছে না, মানে এক্স অ্যাক্সিস বরাবর যদি ঘুরাই, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরাইলে সে ভ্যালু দিচ্ছে না, কিন্তু ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যদি ঘুরাই সে ভ্যালু দিচ্ছে, এবং জেড অ্যাক্সিসের সাপেক্ষে যদি তাকে ঘুরাই সে কিন্তু এই যে এই বরাবর তাকে যদি স্থাপন করেন সে কিন্তু এই বরাবর কি দিবে, একটা ভ্যালু দিবে। তার মানে কি এইটার ক্ষেত্রে মনে করেন একটা দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমি কি কি পাবো, একটা দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে প্রথম থেকে আবার চিন্তা করি, সে কি এই বরাবর একটা রৈখিক গতি দিবে, এই বরাবর রৈখিক গতি দিবে, এই বরাবর রৈখিক গতি দিবে, তার মানে তার ক্ষেত্রে আমি 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম পাবো বা রৈখিক গতি পাবো। কিন্তু ঘূর্ণন গতির বেলায় দেখা যাবে কি এক্স অ্যাক্সিস বরাবর সে হচ্ছে যে ঘূর্ণন দিতেছে সেটা বোঝা যাবে না, কিন্তু সে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ঘুরে তাহলে এই ঘূর্ণনটা বোঝা যাবে, এবং জেড অ্যাক্সিস বরাবর ঘুরলে এই ঘূর্ণনটা বোঝা যাবে। তার মানে এই ক্ষেত্রে তার ঘূর্ণন গতি আমি কয়টা পাবো, এটা পাবো না, খালি পাবো এই 2টা ঘূর্ণন গতি পাবো। হ্যাঁ, তার মানে যখন দ্বিপারমাণবিক গ্যাস কারা, দ্বিপারমাণবিক গ্যাস হচ্ছে আপনার হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এছাড়াও আরো অনেক আছে, সেগুলো আপনারা জানেন। তো এখন ঘটনা হচ্ছে যারা দ্বিপারমাণবিক গ্যাস তারা কি করবে, তারা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি দেখাবে। ঘূর্ণন গতিশক্তি কয়টা দেখাবে, মনে করেন এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি হয় তাইলে হচ্ছে সে দেখাচ্ছে না, কিন্তু ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে হলে সে দেখাচ্ছে, জেড অ্যাক্সিসের সাপেক্ষে হলে সে দেখাচ্ছে। ব্যাপারটা কিন্তু এরকম, তার মানে সে কয়টা ঘূর্ণন গতিশক্তি দেখাচ্ছে, 2টা, হাফ আই ওমেগা এক্স স্কোয়ার আর হচ্ছে কি হাফ আই ওমেগা ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন একটা দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে এরকম দেখাচ্ছে। এখন দেখেন, দুইটা যদি এরকম গ্যাস থাকে তখন তাদের মানে দুইটা যদি এরকম অণু থাকে তাহলে তাদের মধ্যে আরেকটা জিনিস ঘটতে পারে। কি ঘটতে পারে, এই যে মনে করেন এটা একটা, এই দুজন হতে পারে কি সংকুচিত হইতে পারে, আবার প্রসারিত হইতে পারে, সংকুচিত হইতে পারে, প্রসারিত হইতে পারে, সংকুচিত হইতে পারে, প্রসারিত হইতে পারে। তাহলে সংকোচন প্রসারণ এটা কি ভাইব্রেশনাল একটা মোশন না, এটা কিন্তু একটা ভাইব্রেশনাল মোশন। তার মানে যখন হচ্ছে এরকম সংকোচন প্রসারণ হবে তখন হচ্ছে যে সে কি আপনার কম্পন গতি বা ভাইব্রেশনাল ইয়াও দেখাইতে পারে, কম্পন গতি বা ভাইব্রেশনাল গতিশক্তি, কম্পন গতিশক্তি বা ভাইব্রেশনাল গতিশক্তি দেখাইতে পারে। তো আপনার এই কম্পন গতিশক্তি কয় রকম হতে পারে, 2 রকম হতে পারে, একটা কি সংকোচন আর একটা হচ্ছে প্রসারণ, সংকোচন প্রসারণ। তার মানে কম্পন গতিশক্তি কয় রকম, 2 রকম, সংকোচন প্রসারণ। এখন বলতে পারেন ভাইয়া দ্বিপারমাণবিক গ্যাসের কথা বলতে গিয়ে আপনি এই সংকোচন প্রসারণকে নিয়ে আসছেন, এক পারমাণবিকে সে কই ছিল, এক পারমাণবিকে একজন আছে, একজনের মধ্যে আপনি আবার কি সংকোচন প্রসারণ করবেন। এটার মধ্যে ঘটনা কি, এটা বন্ডের দ্বারা আছে না, বন্ড আছে না, তো বন্ড আছে। তো দেখা যায় যে অনেক উচ্চ তাপমাত্রা যদি দিই, আমি যদি অনেক উচ্চ তাপমাত্রা দিই তখন কি হয়, পদার্থের অণুগুলা কি বেশি ছুটাছুটি শুরু করবে, তাহলে এই পদার্থের যে অণুগুলা সেগুলো কি বেশি দূরে সরে যাবে। ফলে দেখা যাবে কি বেশি যদি দূরে সরে যায় তাদের মধ্যে কি একটা বিভব শক্তি জমা হবে, আবার যদি আমি তাপমাত্রা সরাই দিই তারা আবার কাছে চলে আসবে, তার মানে তারা আবার কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। তো এই যে প্রসারণ সংকোচন এটা কি তার কম্পন গতিশক্তি বা ভাইব্রেশনাল আপনার যে গতিশক্তি সেটা। কিন্তু সাধারণত দেখা যায় যে আমরা হচ্ছে এত উচ্চ তাপমাত্রা দিতে পারি না, যে কারণে দেখা যায় যে দ্বিপারমাণবিক গ্যাসের মধ্যে শুধুমাত্র আমরা ঘূর্ণন গতিশক্তি পর্যন্তই পাই এবং কম্পন গতিশক্তি পাই না। কথাটা কি বুঝতে পারছেন, মানে এগুলো হচ্ছে স্পেশাল কেস, যে এক পারমাণবিকের ক্ষেত্রেও কিন্তু ঘূর্ণন গতিশক্তি পাওয়া যায়, কিন্তু মান ছোট হওয়ার কারণে জিনিসগুলো বাদ দিয়ে দিচ্ছি। দ্বিপারমাণবিকের ক্ষেত্রে আপনি কম্পন গতিশক্তিও পাবেন, কিন্তু পাইতে হলে আপনার অনেক বেশি তাপমাত্রা দিতে হবে, এত বেশি তাপমাত্রা দেওয়া আমরা পারি না, যে কারণে দেখা যায় যে দ্বিপারমাণবিকের বেলায় আপনি কম্পন গতিশক্তি পর্যন্ত পাবেন না, দ্বিপারমাণবিকের বেলায় আপনি কি পাবেন, 2টা ঘূর্ণন গতিশক্তি পাবেন আর 3টা রৈখিক গতিশক্তি পাবেন। তার মানে এই ক্ষেত্রে আপনি কয় জায়গায় ফ্রিডম পাচ্ছেন, 5টা ফ্রিডম পাচ্ছেন, যে 5টা বরাবর আপনি গতিশক্তি পাচ্ছেন। আশা করি ক্লিয়ার। এই এফটা দেওয়া হচ্ছে কি, এফটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, যে কতভাবে আপনি গতি দিতে পারতেছেন। এখানে প্রথম ক্ষেত্রে 3 ভাবে, দ্বিতীয় ক্ষেত্রে 5 ভাবে পারতেছেন। হ্যাঁ, তো এখন এটা একটা গেল। এখন মনে করেন আমি আরেকটা স্পেশাল কেস দেখাবো, সেটা হচ্ছে ত্রিপারমাণবিকের ক্ষেত্রে। হ্যাঁ, কত পারমাণবিকের ক্ষেত্রে, ত্রিপারমাণবিকের ক্ষেত্রে। তো ত্রিপারমাণবিকের ক্ষেত্রে যদি হয়, মনে করেন আবার একটা বাক্স আঁকলাম ভাইয়া, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। আশা করি মাথা খারাপ হয়ে যেতেছে সবার। তো এখন দেখেন ত্রিপারমাণবিকের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে।
তো ত্রিপারমাণবিকের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, ত্রিপারমাণবিক কারা? ত্রিপারমাণবিক বা থ্রি অ্যাটমিক, এটা কারা? এটা কারা? এই যে ওজোন গ্যাস, তারপর মনে করেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ডাইনাইট্রোজেন অক্সাইড গ্যাস, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস, সব কিন্তু ত্রিপারমাণবিক। হ্যাঁ, সব কিন্তু এগুলো কি ত্রিপারমাণবিক। তো অনেক কাজ, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে কি হতে পারে? এদের ক্ষেত্রে যদি চিন্তা করি, মনে করেন একটা ওজোন গ্যাসকে নিয়ে আসলাম আমি। হ্যাঁ, ওজোন গ্যাসের আপনি গাঠনিক ফর্মুলাটা লেখেন। একটা ওজোন গ্যাস যদি হয়, ও কি করবে? 3টা অক্সিজেন, এই যে দেখেন অক্সিজেনের 2টা হাত, এই অক্সিজেনের 2টা হাত, এই অক্সিজেনের 2টা হাত, তার মানে 3 জনই আছে। হ্যাঁ, তো এখন ওরে মনে করেন এনে এই জায়গায় বসাইলাম। ওরে যদি এনে এখানে বসাই, তাহলে কি করবে দেখেন তো? ও এক্স এক্সিস বরাবর গতি দিতে পারবে, খুব ভালো কথা, এটা পাইলাম। ও ওয়াই এক্সিস বরাবর রৈখিক গতি দিতে পারবে, এটাও পাইলাম। ও জেড এক্সিস বরাবর একটা গতি দিতে পারবে, এটাও পাইলাম। 3টাই পাইছি, খুব ভালো। রৈখিক গতিশক্তি সবার মধ্যেই পাচ্ছি। ঘূর্ণন গতিশক্তির ক্ষেত্রে দেখেন তো, ও কি চাইলে এই এক্স এক্সের সাপেক্ষে এভাবে ঘুরতে পারবে না? এবং দেখেন তো ওর আকৃতিটাই এমন যে ঘুরলে কিন্তু বোঝা যাইতেছে। এক পারমাণবিকের ক্ষেত্রে কি ছিল? এক পারমাণবিকের ক্ষেত্রে একটা অণু ছিল, সে এমনি ঘুরতেছে। একটা গোলাকার জিনিস যদি ঘুরে এত ভালোভাবে কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, আর হচ্ছে যে কি, ওর এম আর আর এর ভ্যালু খুব ছোট ছিল, যে কারণে বোঝা যাচ্ছিল না। একটা দ্বিপারমাণবিক গ্যাস যখন এই এক্সিস বরাবর ঘুরতেছিল, তখনও কিন্তু বোঝা যেতেছিল না। হ্যাঁ, তখনও কিন্তু বোঝা যেতেছিল না। কিন্তু এই দ্বিপারমাণবিক গ্যাসটা যদি এইভাবে না ঘুরে এইভাবে যদি ঘুরতো, তখন কিন্তু বোঝা যেত। যেটা হচ্ছে এই ওয়াই এক্সিস এর ক্ষেত্রে হয়েছে, জেড এক্সিস এর ক্ষেত্রে হয়েছে। খেয়াল করছেন আশা করি। হ্যাঁ, তো এখন দেখেন, এটা তো ত্রিপারমাণবিক, এবং ত্রিপারমাণবিকের ক্ষেত্রে ওর গঠনটা এমন যে ও যদি এইদিকে ঘুরে যায়, তাহলে দেখেন তো এই দুইজনকে ওই পাশে দেখবো, ও এক পাশে এখানে আসবে, আবার হচ্ছে এটা আবার ঘুরবে, এরকম ঘুরতে থাকবে না? মানে হচ্ছে এটা যে অবস্থান চেঞ্জ করতেছে, এটা কিন্তু বোঝা যাবে। একজন ঘুরলে কিন্তু বোঝা যাইতেছিল না যে অবস্থান চেঞ্জ করছে কিনা, দুইজন ঘুরলেও বোঝা যাইতেছিল না একই এক্সিসের সাপেক্ষে। কিন্তু 3জন যখন ঘুরে, একবার দেখা যাবে এই দুইজন ওইদিকে, একজন এদিকে, আবার দেখা যাবে এই দুইজন এদিকে, একজন ওইদিকে, তার মানে ও যে ঘুরতেছে বোঝা যাবে। তার মানে এই ক্ষেত্রে ওর এক্স এক্সিস বরাবর ঘূর্ণন পাবো, ওয়াই এক্সিস বরাবর তো পাবোই, জেড এক্সিস বরাবর ঘূর্ণন পাবো। তার মানে এই ক্ষেত্রে তার ঘূর্ণন গতিশক্তি আমি কয়টা পাবো? ত্রিপারমাণবিকের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি তার ঘূর্ণন গতিশক্তি পাবো 3টা, হাফ আই ওমেগা জেড স্কোয়ার। এই 3টা ঘূর্ণন গতি পাবো। আশা করি আপনারা সবাই ক্লিয়ার। হ্যাঁ, তো এখন কম্পন গতিশক্তিকে এই ক্ষেত্রে পাবো। এখন কম্পন গতিশক্তি এইখানে হচ্ছে, এখানে কিছু ইস্যুজ আছে। কখনো কখনো আমরা কম্পন গতিশক্তি পাবো, কখনো কখনো পাবো না। ঠিক আছে, কখনো কখনো কি সংকোচন প্রসারণ পাইতে পারি, কখনো কখনো পাইতে পারি না। কখন পাবো? যখন হচ্ছে অতি উচ্চ তাপমাত্রা থাকবে, তখন হচ্ছে কম্পন পাবো। অতি উচ্চ তাপমাত্রা না থাকলে পাবো না। এটা 2 নম্বরের ক্ষেত্রেও কথা একই। হ্যাঁ, তো এখন আমরা বুঝবো কি করে যে কোন ক্ষেত্রে পাবো, কোন ক্ষেত্রে পাবো না? তো এটা বোঝার একটা টেকনিক আছে। মানে এইভাবে, এই যে ভাইয়া যে এতক্ষণ ধরে এইভাবে বলতেছি যে এইভাবে এটা হইতে পারে, এইভাবে এটা না হইতে পারে, তো আপনারা এইভাবে করবেন। আপনাদেরকে করার জন্য একটা সহজ টেকনিক ভাই শিখাই দিব। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নিই। এখন ত্রিপারমাণবিকের ক্ষেত্রে কি হইতেছে? ত্রিপারমাণবিকের ক্ষেত্রে আমি হচ্ছে টোটাল কত রকমের গতি পাইতেছি? 6টা তো পাইতেছি। মানে আপনার এফ এর ভ্যালু 6 হচ্ছে। হ্যাঁ, এফ এর ভ্যালু 6 হচ্ছে, সমস্যা নাই। আবার কখনো কখনো হচ্ছে কি, কখনো কখনো হবে কি, আপনি হচ্ছেন যে এখান থেকে এই যে দেখেন কম্পন গতিশক্তি আছে না, কম্পন গতিশক্তিটাও আপনি কখনো কখনো পাবেন। তো যখন যখন আপনি এই ত্রিপারমাণবিকের ক্ষেত্রে যখন যখন কম্পন গতিশক্তি পাবেন, সেটার সাথে আপনি করবেন কি, 1 যোগ করে নেবেন। তার মানে কম্পন যদি আমি পাই, তাহলে আমার এফ এর ভ্যালু কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। তো আশা করি জিনিসটা ক্লিয়ার, যে যখন আমি এই 3টা গতিশক্তি পাচ্ছি, তখন আমার এফ এর ভ্যালু 3, বা হচ্ছে 3টা স্বাধীন গতি দিতে পারতেছি। আবার যখন হচ্ছে ঘূর্ণন পাচ্ছি, ঘূর্ণন যদি 2টা পাই, তাহলে আমি বলবো যে এফ এর মান হচ্ছে 5। ঘূর্ণন যদি 3টা পাই, তাহলে আমার এফ এর মান হয়ে যাবে 6। ঠিক আছে, এবং সাধারণত ত্রিপারমাণবিকের ক্ষেত্রে আমরা 6 পাই। আবার কখনো কখনো 7ও পাই। কখন 7 পাই আর কখন 3 পাই, 6 পাই, সেটা এখন ভাইয়া দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, খেয়াল করেন, কম্পন হচ্ছে তো 2 প্রকার। ওই যে ভাইয়া লিখছিলাম, সংকোচন, প্রসারণ। হ্যাঁ, এখন ত্রিপারমাণবিকের ক্ষেত্রে ভাইয়া কাকে দেখাইছি? অক্সিজেনকে দেখাইছি না? অক্সিজেনের আকৃতি ছিল একরকম। এখন আপনাদেরকে আমি দেখাবো আরেকটা জিনিস, কার্বন ডাইঅক্সাইড দেখাই। হ্যাঁ, তো কার্বন ডাইঅক্সাইডের আকৃতি কেমন? এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এখানে ভাই একটু সময় নিতেছি একটু বোঝার জিনিস। তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ঘটনা কেমন? কার্বন ডাইঅক্সাইড কিন্তু এমন, তাই না? কার্বন ডাইঅক্সাইড কিন্তু এমন। একটু আগে আমার ওজনের যে আকৃতি ছিল সেটা ছিল এমন, সেই জন্য তার ঘূর্ণন বুঝে দিতেছিল। এখন মনে করেন কার্বনের আকৃতি এমন না, তার মানে এখানে কয়টা অণু? 1টা, 2টা, 3টা। এইরকম না এখন জিনিসটা। আগের ক্ষেত্রে জিনিসটা কি ছিল? আগের ক্ষেত্রে জিনিসটা ছিল এরকম। আচ্ছা, অক্সিজেনের চিহ্ন এরকম। ঠিক আছে, আগের ক্ষেত্রে জিনিসটা ছিল এরকম, সাইক্লিক।
মানে কি এটা একটা সাইক্লিক ছিল আগের বার। তো সাইক্লিক থাকলে আমি দেখছি যে আমি তিনটেই ঘূর্ণন পাইতেছি। এখন দেখেন যদি জিনিসটা রৈখিক হয় বা লিনিয়ার হয় বা হচ্ছে তার যে গাঠনিক স্ট্রাকচার সেটা যদি লিনিয়ার হয়, এটা কিন্তু ত্রিপারমাণবিক, কোনো কিন্তু সন্দেহ নাই, কার্বন ডাই অক্সাইড ত্রিপারমাণবিক। তো এখন দেখেন এরকম যদি হয়, এখন এরা যদি এক্স এক্সিসের সাপেক্ষে ঘুরে, ও যদি ঘুরে, এদের ঘূর্ণন কিন্তু আমরা বুঝতে পারবো না। এখানে বুঝতে পারছিলাম কেন, কারণ ও একবার এদিকে আসে একবার ওইদিকে যায়, তো বোঝা যাইতেছে যে সে ঘুরতেছে। কিন্তু এখানে তিনজন যদি একই রেখার সাথে সাপেক্ষে ঘুরতে থাকে তাহলে কিন্তু বোঝা যাবে না। কিন্তু এখন খেয়াল করেন, এটাকে যদি আমি ওয়াই এক্সিসের সাপেক্ষে ঘুরাই, দেখেন তো ওয়াই এক্সিসের সাপেক্ষে এইভাবে ঘুরতেছে, এটা কিন্তু বোঝা যাইতেছে। আবার জেড এক্সিসের সাপেক্ষে যদি ঘুরাই, জেড এক্সিসের সাপেক্ষে এইভাবে ঘুরতেছে, বোঝা যাইতেছে। কিন্তু এক্স এক্সিসের সাপেক্ষে যদি এভাবে ঘুরাইতে নেই, তাদেরকে এক্স এক্সিসের সাপেক্ষে ঘুরাইতে নেই, তাহলে বোঝা যাবে না। কারণ কি একই রেখা চারদিকে ঘুরতেছে, তো আর এদের আপনার মানে ঘুরতেছে সেটা সত্য কথা, তার মানে এদের ইয়েটা কি দাঁড়াবে, এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, আই ওমেগা স্কোয়ার না, এটা কি এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। তো আর এর ভ্যালু আর এম এর ভ্যালু খুব ছোট হওয়ার কারণে এদেরকে আমরা নেগলিজিবল ধরতে পারি। তার মানে ত্রিপারমাণবিকের ক্ষেত্রেও কিন্তু একটা ঘটনা ঘটতে পারে। কি ঘটনা ঘটতে পারে, যে এইটার ক্ষেত্রে যখন সাইক্লিক ছিল তখন কিন্তু আমি আপনার ত্রিপারমাণবিকের ক্ষেত্রে এই তিনটা ঘূর্ণন গতিশক্তি পাইছি। কিন্তু যখন হচ্ছে যে আমার লিনিয়ার, তখন কিন্তু আমি তিনটা গতিশক্তি পাচ্ছি না। তখন আমি কি একটা এক্সেসের সাপেক্ষে আমার কিন্তু কাটা চলে যাচ্ছে, নেগলিজিবল হয়ে যাচ্ছে। তখন আমি জাস্ট দুইটা পাবো, যে আপনার মনে করেন যে একটা পাচ্ছি ওয়াই এর সাপেক্ষে পাবো, আর একটা পাবো কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে। ভাইয়া মনে হয় আগেও এগুলা উল্টাপাল্টা লিখে রাখছি, একটা কি ওয়াই এর সাপেক্ষে পাচ্ছি, একটা জেড এর সাপেক্ষে পাচ্ছি। কেমন, এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। তো দেখেন যখন আমি ত্রিপারমাণবিকের ক্ষেত্রে ওয়াই এর সাপেক্ষে পাচ্ছি, জেড এর সাপেক্ষে পাচ্ছি, কিন্তু এক্স এর সাপেক্ষে পাচ্ছি না, তখন আমি ঘূর্ণন গতিশক্তি কয়টা পাইছি, দুইটা। রৈখিক গতিশক্তি কয়টা পাইছি, তিনটা। তিনে দুই পাঁচটা। আর যদি অতি উচ্চ তাপমাত্রা দেই তাহলে এখানে কয়টা পাবো, আরো দুইটা পাবো, সংকোচন প্রসারণ পাবো। এই যে এটা সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। তখন আমি কি পাইতে পারি, তখন আমার এই ভ্যালুটা আসতে পারে কত, তখন আমার এই ভ্যালুটা আসতে পারে 7। আশা করি আপনারা ক্লিয়ার, যে যখন হচ্ছে যে আমি এরকম পাবো যে তিনটা পাচ্ছি, দুইটা পাচ্ছি, এখানে দুইটা পাচ্ছি, 2 2 4 5 6 7, 7টা পাইছি, মানে 7 ধরনের গতি পাইছি। হ্যাঁ, যখন আমার সাইক্লিক ছিল তখন কি হয়েছে, যখন সাইক্লিক ছিল তখন হচ্ছে যে হাফ আই এক্স স্কোয়ারের সাপেক্ষ ওমেগা এক্স স্কোয়ারের সাপেক্ষ পাইছি। তখন আমার কি হইতে পারতো, যদি সেক্ষেত্রে সংকোচন কম্পনটা পাইতাম, সেক্ষেত্রে আমার কি দাঁড়াইতো, সেক্ষেত্রে আমার দাঁড়াইতো যে দেখতেন তিনটা 6টা আর 2 8টা পাইতাম। কিন্তু সাধারণত দেখা যায় যে আপনি যখন সাইক্লিকে থাকেন তখন হচ্ছে আপনি কম্পন পান না সাধারণত, মানে ওদের স্ট্রাকচারটাই এমন যে ওদেরকে সহজে সংযোজিত প্রসারিত করা যায় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কি কম্পন গতিশক্তি আমরা পাই না, তা আমরা পাই হচ্ছে এই কটা। তো তখন দেখা যায় ত্রিপারমাণবিকের ক্ষেত্রে 6টা পাওয়া যায়। তার মানে ত্রিপারমাণবিকের ক্ষেত্রে আমি কখনো 6টা পাচ্ছি, কখনো 7টা পাচ্ছি। দুইটা কিন্তু খেয়াল করছেন আশা করি আপনারা। হ্যাঁ, তাহলে এখন দেখেন মোটামুটি কি পাইলাম, যে যারা এক পারমাণবিক তাদের ক্ষেত্রে আমার ডিগ্রিজ অফ ফ্রিডমের মান আসতেছে 3, খালি 3টা রৈখিক গতিশক্তি পাচ্ছি। যারা দ্বিপারমাণবিক তাদের ক্ষেত্রে আমি ডিগ্রিজ অফ ফ্রিডম পাইছি কত, 5। ডিগ্রিজ অফ ফ্রিডম কত পাইছি, 5। তো ডিগ্রিজ অফ ফ্রিডম যদি আমি 5 পাই, সেই ক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি রৈখিক গতিশক্তি 3টা আর ঘূর্ণন গতিশক্তি প্রথম 2টা পাচ্ছি, আরেকটা সাপেক্ষে পাইতেছি না, ওই যে একই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে সেই জন্য। আবার হচ্ছে যখন ত্রিপারমাণবিক, সেটার মধ্যে আমার 2টা ঘটনা আছে, একটা কি সাইক্লিক ঘটনা, একটা কি সাইক্লিক ঘটনা, আর একটা হচ্ছে লিনিয়ার ঘটনা। তো যখন আমি সাইক্লিক ঘটনা ঘটাচ্ছি তখন আমার ডিগ্রিজ অফ ফ্রিডম কত আসতেছে, সাইক্লিক ঘটনার ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম আসতেছে হচ্ছে আপনার এই 3টা পাচ্ছি আর এই 3টা পাচ্ছি, রৈখিক 3টা ঘূর্ণন 3টা, তার মানে হচ্ছে 6টা পাচ্ছি। আর হচ্ছে লিনিয়ার যখন, তখন দেখা যাচ্ছে যে আমি এই একটা ঘূর্ণন গতিশক্তি পাচ্ছি না, কিন্তু লিনিয়ারের ক্ষেত্রে আবার আমরা সাধারণত কম্পন পেয়ে যাই। হ্যাঁ, তাহলে তখন কয়টা দাঁড়ায়, 3টা, 2টা 5টা আর 2টা কয়টা 7টা, তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম তখন আসে কত, 7। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে এক পারমাণবিকের ক্ষেত্রে, এটা হচ্ছে দ্বিপারমাণবিকের ক্ষেত্রে, এটা হচ্ছে 3 পারমাণবিকের ক্ষেত্রে। আশা করি আপনারা এইটুকু ক্লিয়ার। এইটুকু যদি ক্লিয়ার হন তাহলে হচ্ছে মনে করেন আপনাদের 90% কাজ শেষ। এখন এগুলো কি পাইলাম, এগুলো হচ্ছে কত রকমের গতিশক্তি আছে সেটা পাইলাম, তাই না? তো এখন এই যে এই জিনিসটার দিকে একটু তাকান, এই জিনিসটা আসলে কি বোঝায় সেটা একটু আপনাদেরকে বুঝাই। হ্যাঁ, এই যে ই বা গড় গতিশক্তি বা একটা অণুর গতিশক্তি ই বার ইকুয়াল টু যে 3/2 × k × t বলে। এখানে এই 3টা আসলে কি প্রকাশ করে জানেন, এই 3টা আসলে প্রকাশ করে যে তার ডিগ্রিজ অফ ফ্রিডম, বা হচ্ছে সে কত রকম গতি দিতে পারবে। তার মানে এই জায়গায় যখন 3 আছে, 3 মানে কি ডিগ্রিজ অফ ফ্রিডম কত, এই 3। তার মানে এটা হচ্ছে কত পারমাণবিকের ক্ষেত্রে, এটা হচ্ছে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে। আবার যখন ডিগ্রিজ অফ ফ্রিডম 3, তাইলে আপনি বলতে পারবেন কি এর মধ্যে শুধুমাত্র 3টা রৈখিক গতিশক্তি বিদ্যমান আছে, আর কিছু নাই।
এখন মনে করেন এটার মান যদি 5 হয়, এটার মান যদি 5 হয় তাহলে এটা কি, এটার মান যদি 5 হয় তার মানে এটা কি হাইড্রোজেন গ্যাস হইতে পারে, অক্সিজেন গ্যাস হইতে পারে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। তো দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আপনি কি পাচ্ছেন, এটার মান যেহেতু 5 তার মানে আপনি এই 3টা পাচ্ছেন, এখান থেকে 2টা পাচ্ছেন। এটার মান যদি কখনো 6 হয়, এটার মান যদি কখনো 6 হয় তখন আপনি কি বলতে পারবেন যে এটা হচ্ছে ত্রিপারমাণবিকের ক্ষেত্রে এবং এটা হচ্ছে একটা সাইক্লিক সেক্টর যেখানে হচ্ছে কি ডিগ্রিজ অফ ফ্রিডম 6, সেক্ষেত্রে আপনি কি এখানে 3টা পাবেন, এখানে 3টা পাবেন। হ্যাঁ, এটার মান যদি কখনো 7 হয় সেক্ষেত্রে কি বলবেন যে এটা ত্রিপারমাণবিক গ্যাস এবং এর মধ্যে হচ্ছে লিনিয়ারিটি বিদ্যমান আছে বা হচ্ছে এর যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে লিনিয়ার, যেখানে হচ্ছে আপনি কম্পন 2টা পাবেন, ঘূর্ণন গতিশক্তি 2টা পাবেন আর রৈখিক গতিশক্তি 3টা পাবেন। টোটাল মিলে কয়টা হবে, 7টা হবে। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এখন আপনাকে অঙ্কে এটা তো দেওয়া থাকবে না, আপনাকে এটা বের করে নিতে হবে। ঠিক আছে, এটা দেওয়া থাকবে না, আপনাকে এটা কি করতে হবে, বের করে নিতে হবে। এখন এটা আপনি কিভাবে বের করবেন, এখন মনে করেন আপনার মনে নাই যে ভাই ডিগ্রিজ অফ ফ্রিডম যে এইভাবে বের করব, আমার পরীক্ষার হলে মাথা গরম হয়ে গেছে, আমি বের করতে পারতেছি না। হ্যাঁ, তো এখন আমি কি করব, এখন আপনি যেটা করতে পারেন সেটা ভাইয়া বলে দিচ্ছি। আপনাদের জন্য একটা সহজ সূত্র আছে, বিভিন্ন জায়গায় দেখবেন এই সূত্রটা লেখা আছে যে F ইকুয়াল টু 3a মাইনাস বি। F ইকুয়াল টু 3a মাইনাস বি, এই এফটা কি ডিগ্রিজ অফ ফ্রিডম। এতক্ষণ তো ম্যানুয়ালি বের করছি, এখন হচ্ছে যে আমরা ডিরেক্ট টেকনিক্যালি বের করে ফেলবো। হ্যাঁ, ডিগ্রিজ অফ ফ্রিডম এই এ দ্বারা কি বোঝায়, এ দ্বারা বোঝায় যে অণুতে কয়টা পরমাণু আছে বা কয়টা অণু আছে এখানে। হ্যাঁ, অণুতে পরমাণু সংখ্যা বা আচ্ছা অণুতে পরমাণু সংখ্যা, এ দ্বারা কি বোঝায় অণুতে পরমাণু সংখ্যা। আর বি দ্বারা বোঝা হচ্ছে লিঙ্ক কয়টা আছে, কি কয়টা আছে, লিঙ্ক কয়টা আছে। আচ্ছা, এখন আমি বুঝাচ্ছি। দেখেন, আপনার যখন এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক না, হ্যাঁ এক পারমাণবিক গ্যাস মনে করেন হিলিয়াম, হিলিয়ামের ক্ষেত্রে আপনার অণুতে পরমাণু সংখ্যা কয়টা, একটা। তার মানে সেই ক্ষেত্রে আপনার এর ভ্যালু কত, 1। আর এখানে লিঙ্ক কয়টা আছে, কোনো লিঙ্কই তো নেই, একজনের সাথে একজনের কি কোনো লিঙ্ক থাকে, থাকে না। তার মানে বি এর মান কত, 0। তার মানে এফ এর মান কত হবে, 3 ইন্টু 1 মাইনাস 0, তার মানে কত, 3। দেখেন তো এক পারমাণবিকের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডমের ভ্যালু কত, 3 ছিল না, 3। ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো ঝামেলা নাই, এক পারমাণবিকের ক্ষেত্রে আমরা বের করে ফেললাম। এখন হচ্ছে আমরা দ্বিপারমাণবিকের ক্ষেত্রে যাই। মনে করেন অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাসে একটা অণুতে কয়টা পরমাণু আছে, 2টা পরমাণু আছে। তার মানে এর ভ্যালু কত, 2। আচ্ছা বি, এখন হচ্ছে লিঙ্ক কয়টা সেটা দেখবো। হ্যাঁ, দেখেন 3 ইন্টু 2 অক্সিজেন, অক্সিজেন গ্যাস যদি নেই, অক্সিজেন গ্যাসকে এইভাবে পরস্পরের সাথে আবদ্ধ না, এদের মধ্যকার মানে সংযোগ কয়টা আছে, একটা সংযোগই তো। এখন আপনি বলেন ভাই হাফ 2টা, না ভাই একটাই ধরেন, মানে হচ্ছে সংযোগ কয়টা আছে, এই যে ব্রিজ কয়টা, তাদের মধ্যে ব্রিজ কয়টা, ব্রিজ তো একটাই। ঠিক আছে, আপনি 2টা হাত দিয়ে ধরছে সেটা ভিন্ন জিনিস, কিন্তু এখানে ব্রিজ কয়টা, তাদের মধ্যে কানেকশন কয়টা, একটাই কানেকশন। হ্যাঁ, তো এই কানেকশন কয়টা, একটা। এইটা কিন্তু ওই যোজনী দিয়ে হাত দিয়ে হিসাব করেন না, আবার কানেকশন হচ্ছে একটা। তার মানে কত, 3 ইন্টু 2 মাইনাস 1। হ্যাঁ, তার মানে কত, বা হচ্ছে আপনারা এইভাবে জিনিসটা চিন্তা করতে পারেন যে দুইজনের মাঝখানে তারা কিভাবে যুক্ত আছে। ঠিক আছে, দুইজনের মধ্যে তারা একভাবেই যুক্ত আছে। তো এখন দেখেন 3 দুগুণে 6 মাইনাস 1 কত, 5। তো এখন দেখেন তার মানে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম এফ এর মান কত, 5। তো আমি কিন্তু বলছিলাম দ্বিপারমাণবিকের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডমের মান কত আসে, 5 আসে। হ্যাঁ, তারপরে এখন মনে করেন ত্রিপারমাণবিক, মানে লিঙ্কের ব্যাপারটা এখন আপনারা ক্লিয়ার হবেন আশা করি। ত্রিপারমাণবিকের ক্ষেত্রে আমি 2টা নিব, একটা হচ্ছে ওই ওজোন গ্যাস নিব, আরেকটা নিব কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, তো এখন যদি ওজোনের ক্ষেত্রে যাই, ওজোনের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা এরকম। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ঘটনাটা কেমন, এমন, তাই না? আচ্ছা, তো এখন দেখেন এখানে যদি খেয়াল করি, এটার ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কত, এফ ইকুয়াল টু 3 ইন্টু এ। তো এর মান কত, এর মান হচ্ছে কয়টা পরমাণু আছে, পরমাণু কয়টা আছে, 3টা পরমাণু আছে। তার মানে 3 ইন্টু 3 মাইনাস কি বি, লিঙ্ক কয়টা আছে, লিঙ্ক কয়টা আছে দেখেন, ওর আর ওর মধ্যে কানেকশন কয়টা, একটা। ওর আর ওর মধ্যে কানেকশন কয়টা, একটা। ওর আর ওর মধ্যে কানেকশন কয়টা, একটা। হ্যাঁ, মানে টোটাল লিঙ্ক সংখ্যা কয়টা এখানে, 1 2 3টা। টোটাল লিঙ্ক সংখ্যা কয়টা, মানে এই বি দ্বারা বোঝায় যে একটা এর মধ্যে কয়টা লিঙ্ক আছে, মানে কয়টা সংযোগ আছে। এখানে সংযোগ কয়টা, একটা 2টা 3টা। তাহলে আপনি 3 বিয়োগ দেন, 3 3 9 বিয়োগ 3 কত, 6। তাহলে দেখেন ভাইয়া কিন্তু আপনাদেরকে ব্যাখ্যা করে দেখাইছিলাম যে ওজোন গ্যাসের 6টা হয়, যে 3টা ঘূর্ণন পাই আর 3টা রৈখিক পাই, তার ক্ষেত্রে কি পাই না, কম্পন পাই না। হ্যাঁ, তো এখন দেখেন যখন কার্বন ডাইঅক্সাইড লিনিয়ার, তখন কি হচ্ছে দেখেন তো, তখন এফ ইকুয়াল টু কত, 3 ইন্টু এখানে পরমাণু কয়টা, একটা 2টা 3টা, 3 ইন্টু 3 মাইনাস
এদের মধ্যে কানেকশন কয়টা দেখেন তো, এখানে একটা কানেকশন দেখতেছি, এখানে একটা কানেকশন, দুইটা কানেকশন, তো মাইনাস কত 2, 3 থেকে 9 বিয়োগ 2 কত 7। তার মানে এই ক্ষেত্রে আমি কি পাচ্ছি, এই ক্ষেত্রে হচ্ছে 3টা রৈখিক গতি পাচ্ছি, 2টা ঘূর্ণন গতি পাচ্ছি, আর 2টা হচ্ছে ভাইব্রেশনাল বা কম্পন গতিশক্তি পাচ্ছি, সংকোচন প্রসারণ, 2 দিয়ে 4 আর 3 এ 7। তো আশা করি আপনারা এইটুকু সবাই ক্লিয়ার হয়ে গেছেন, বা ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে মানে আমি চেষ্টা করছি যথেষ্ট গুছায় বলার জন্য, আমি জানি না কতটুকু পারছি, কিন্তু এই হচ্ছে মোটামুটি ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে ঘটনা। তো আপনারা চাইলে হচ্ছে বুঝেই করতে পারেন, আবার চাইলে সহজ বাংলা ভাষায় এভাবে করে ফেলতে পারেন। হ্যাঁ, আর লিঙ্ক জিনিসটা কি, লিঙ্ক জিনিসটা মানে কয়টা সংযোগ আছে, লিঙ্ক জিনিস মানে কয়টা হাত আছে সেটা না, মানে এই যে আমরা 2টা হাত আছে 2টা হাত আছে এরকম বলি না, এইটা না, যোজনী কোনো হিসাব নাই এখানে। লিঙ্ক মানে কয়টা সংযোগ, এখানে দুজনের মধ্যে একটা সংযোগ, এখানে দুজনের মধ্যে একটা সংযোগ, এখানে দেখেন তো দুজনের মধ্যে একটা সংযোগ, দুজনের মধ্যে একটা সংযোগ, দুজনের মধ্যে একটা সংযোগ, মানে লিঙ্ক মানে কি টোটাল কয়টা লিঙ্ক আছে বা টোটাল কয়টা সংযোগ আছে সেটা, এটার মানে এখানে 2টা এখানে একটা এরকম না। হ্যাঁ, আচ্ছা, তো এইটা গেল। তো মোটামুটি আশা করি ডিগ্রিজ অফ ফ্রিডমটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এটার কাজ কি, এটা তো কাজ বলছি একবার, তারপর আরেকবার বলে দিই। এটার কাজ হচ্ছে, মনে করেন আপনাকে যদি বলে দেয় যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের গড় গতিশক্তি কত। হ্যাঁ, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের গড় গতিশক্তি কত, গড় গতিশক্তি কত, গড় গতিশক্তি মানে কি একটা অণুর গতিশক্তি, বা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের একটা অণুর গতিশক্তি কত আপনাকে সেটাও বলতে পারে, একই, সব কথা একই। তো এটা যদি বলে, প্রথমে দেখেন এই ক্ষেত্রে আপনি বলবেন কি ভাই গড় গতিশক্তি তো E = 3/2 K × T, শেষ হইতো যদি আপনার বইয়ের মধ্যে এই টপিকটা না দিত। হ্যাঁ, কিন্তু আমাদেরকে সাধারণত বলে যে হিলিয়ামের গড় গতিশক্তি কত, আমাদেরকে সাধারণত বলে হিলিয়ামই বলে, আর কিছু বলে না, আসলে হিলিয়াম বলে, নাইলে নিয়ন বলতো, নাইলে আর্গন বলতো। সেই ক্ষেত্রে এই সূত্র ঠিক আছে, কারণ কি আপনার সূত্রটা আসলে এরকম যে E = F/2 × KT, এই F কি ডিগ্রিজ অফ ফ্রিডম। এটা যদি হিলিয়াম বলে, হিলিয়ামের ক্ষেত্রে এটার ভ্যালু কত হবে 3, কারণ হিলিয়াম কি এক পারমাণবিক। এখন আপনাকে যদি বলে হাইড্রোজেন গ্যাসের গড় গতিশক্তি, হাইড্রোজেন কত, হাইড্রোজেন হচ্ছে 2, যদি ভুলে যান তাহলে হচ্ছে যে এভাবে করে নেবেন, ভুলে গেলে যে ভাইয়া সূত্র আছে F = 3A - B। তো এখন দেখেন হাইড্রোজেন বলছে না, হাইড্রোজেন মানে কি এরকম তো এখন দেখেন হাইড্রোজেনের পরমাণু কয়টা, 2টা, 3 × 6, মানে এ মানে কি কয়টা পরমাণু আছে মাইনাস, এদের মধ্যে কানেকশন কয়টা একটা, তাহলে মাইনাস কত 1, তার মানে কত 5। তার মানে দ্বিপারমাণবিকের ক্ষেত্রে আপনি এভাবে এফ এর মানটা বের করে নেবেন প্রয়োজন হইলে, আর না হলে তো ডিরেক্ট করতে পারবেন। তাইলে কত E = কত 5/2 × K × T। তাহলে আপনাকে যদি হাইড্রোজেন গ্যাসের গড় গতিশক্তি বলে, আপনি অবশ্যই এভাবে 5/2 × KT দিয়ে করবেন। আপনাকে যদি বলে ওজন গ্যাসের কত, ওজন গ্যাস এই যে দেখেন একটু আগে করলাম ভাইয়া, আবার করতেছি 3A - B, তাইলে 3 × কত 3টা, তো 3 × 9, মাইনাস হচ্ছে কত 3 জনের মধ্যে একটা করে 3টা, তার মানে 6। তার মানে ওজন গ্যাসের ক্ষেত্রে গড় গতিশক্তি যদি বলে 6/2 × KT। তার মানে এখন আর আমরা মুখস্থ করতে পারবো না যে 3/2 × KT, ডিরেক্ট ধুম করে মেরা দিতে পারবো না, কারণ কি আমার এগুলোর উপর ডিপেন্ড করে, মানে কত পারমাণবিক সেটার উপর ডিপেন্ড করে আমার এই এফ এর ভ্যালুটা চেঞ্জ হবে, এবং তার ফলে হচ্ছে কি আমার গড় গতিশক্তি চেঞ্জ হবে। তার মানে আমরা গড় গতিশক্তির ক্ষেত্রে সূত্রটা মনে রাখবো এমন যে E = F/2 × KT। F/2 × KT যদি মনে রাখি, তাহলে আমি যদি গড় গতিশক্তিটা ওই সূত্রের মাধ্যমে বের করতে পারি, আমার কাজ শেষ। সরি, ডিগ্রিজ অফ ফ্রিডম বা এফ এর মানটা সূত্রের সাথে বের করতে পারলে আমার কাজ শেষ। তো আশা করি শক্তির সমবিভাজন নীতির মধ্যে, এখনো শক্তির সমবিভাজন নীতি বলি নাই, বাট হচ্ছে যে আপনারা মানে কত রকমের একটা অণু কত রকমের গতিশক্তি দিতে পারে সেটার উপর বেস করে তার যে গড় গতিশক্তি আছে সেটা বের করতে পারবেন। তো এখন ভাইয়া হচ্ছে সংজ্ঞাটা বলবো। সংজ্ঞাটা হচ্ছে যে আপনার শক্তি সমবিভাজন নীতি না, আপনাদের স্বাধীনতার মাত্রার যে সংজ্ঞাটা সেটা বলবো। স্বাধীনতার মাত্রাটা কি, কোনো গতিশীল সিস্টেমের অবস্থান সম্পূর্ণভাবে বোঝাতে মোট যে সংখ্যক স্বাধীন রাশির প্রয়োজন হয়, বা গতিশীল সিস্টেমের গতিশক্তির রাশিমালা যে কয়টি স্বাধীন বর্গরাশি পাওয়া যায় সেই সংখ্যাকে স্বাধীনতার মাত্রা বলে। হ্যাঁ, মানে স্বাধীনতার মাত্রা কাকে বলে সেটা আমরা দেখি। এবার ভাই সংজ্ঞাটা বলি, সংজ্ঞাটা তো বলছি, এখন একটু ব্যাখ্যা করি। প্রথম যখন এক পারমাণবিক গ্যাস ছিল তখন তার মধ্যে কি mvx² + ½ mvy² + ½ mvz², এই তিনটা জিনিস ছিল না তার মধ্যে, মানে এই তিনটা জিনিস করলে তো তার যে টোটাল গতিশক্তি ½ mv² সেটা আমি পাচ্ছিলাম, তাই না? তার মানে এটার ক্ষেত্রে যদি দেখেন, এটার ক্ষেত্রে যদি আপনারা খেয়াল করেন, তাইলে কি গতিশীল সিস্টেমের গতিশক্তির রাশিমালা যে কটি স্বাধীন বর্গরাশি পাওয়া যায়, দেখেন তো এই গতিশক্তির রাশিমালায় স্বাধীন বর্গরাশি কয়টা পেয়েছি, 1টা 2টা 3টা,
তার মানে ওর যে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম সেম কথা, এটার মান কত 3, কয়টা পাইছি 3টা পাইছি। এখন আমার যদি এটা হচ্ছে দ্বিপারমাণবিক হতো সেটার ক্ষেত্রে আমি কি পাইতাম, এটা তো পাইতামই, প্লাস পাইতাম হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মনে করেন হাফ আই ওমেগা এক্স স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা ওয়াই স্কোয়ার, মনে করেন এরকম একটা কিছু পাইতাম। তো সেইখানে বর্গরাশি কয়টা পেতাম, আগের 3টা পেতাম আর এখানে 2টা পেতাম, টোটাল পেতাম 5টা। তার মানে কি তার স্বাধীনতার মাত্রা কত 5 বলতে পারতাম। হ্যাঁ, তাহলে আমার সংজ্ঞাটা কি বলছে আবার পড়ি, কোনো গতিশীল সিস্টেমের অবস্থান সম্পূর্ণরূপে বোঝাতে মোট যে সংখ্যক স্বাধীন রাশির প্রয়োজন হয় বা গতিশীল সিস্টেমের গতিশক্তির যে কয়টি স্বাধীন বর্গ রাশি পাওয়া যায় সেই সংখ্যাকে স্বাধীনতার মাত্রা বলে। তাহলে কয়টি স্বাধীন বর্গ রাশি পাইছি সেটা তো আপনারা দেখলেনই, এটার মানটাকে হচ্ছে কি স্বাধীনতার মাত্রা বলে। এখন প্রথম লাইনটা কি বলছে, কোনো গতিশীল সিস্টেমের অবস্থান সম্পূর্ণরূপে বোঝাতে যে সংখ্যক স্বাধীন রাশির প্রয়োজন হয়। এখন দেখেন মনে করেন একটা গতিশীল সিস্টেম, তার মধ্যে এই জায়গায় ত্রিমাত্রিক অবস্থায় কোনো একটা বস্তু আছে, তো এই জায়গায় কি আছে, তার এক্স এর ভ্যালু আছে, ওয়াই এর ভ্যালু আছে, জেড এর ভ্যালু আছে। এখন যখন তার 3টার ভ্যালু আছে তার মানে এই বরাবর কি তার এক্স অক্ষ বরাবর গতিশক্তি হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর গতিশক্তি হচ্ছে, জেড অক্ষ বরাবর গতিশক্তি হচ্ছে, সেটাও আমরা বলতে পারি। হ্যাঁ, আবার হচ্ছে কি যদি সে এক্স এক্সিস বরাবর যায় তার হচ্ছে যে মানে আমরা তখন ওই যে মানে এটা যদি আমি বলি তখন হচ্ছে ওই যে ভাইয়া যে একটু আগে ভেঙে চিন্তা করছে ওইভাবে চিন্তা করবেন যে হচ্ছে এক্স এক্সিস বরাবর যদি ঘুরাই তার মানে তার হচ্ছে ওয়াই এক্সিস বরাবর একটা জড়তার ওয়াই এক্সিস বরাবর একটা কি পাবো আপনার ঘূর্ণন গতিশক্তি পাবো। তো মনে করেন ঘূর্ণন গতিশক্তিকে ই এক্স দ্বারা প্রকাশ করলাম, ওয়াই বরাবর পাবো, জেড এক্সিস বরাবর পাবো, এরকম পাবো। তারপরে অতি উচ্চ তাপমাত্রা দিলে তার মধ্যে ভাইব্রেশনাল পাবো। তো এরকম দেখেন কয়টা স্বাধীনতার মাত্রা পাচ্ছি, যখন হচ্ছে যে আমার দ্বিপারমাণবিকের ক্ষেত্রে তখন আমি স্বাধীনতার মাত্রা পাবো 1 2 3 4 5, মানে 5টা স্বাধীন রাশি পাবো। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, পুরোপুরি ক্লিয়ার হওয়া উচিত। তো এখন লাস্ট টপিক যে শক্তি সমবিভাজন নীতি। কারো যদি মাথা গরম হয়ে যায় মাথার মধ্যে পানি ঢেলে আসবেন, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে ঘটনা। তো সংজ্ঞাটা ভালোভাবে পড়বেন আর সংজ্ঞাটা আমি বোঝানোর চেষ্টা করছি, না বুঝলে আমাকে জানাবেন। তো এখন আপনাকে বলছে যে শক্তি সমবিভাজন নীতিটা কি। সমবিভাজন নীতিটা মানে কি, মানে একটা জিনিসকে সমানভাবে সবার মধ্যে ভাগ করে দেওয়া। হ্যাঁ, তো মনে করেন একটা অণুর মধ্যে খালি রৈখিক গতি আছে, বা হচ্ছে আমি যদি এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে চিন্তা করি তার মধ্যে কি এক্স এক্সিস বরাবর হাফ এম ভি এক্স স্কোয়ার, ওয়াই এক্সিস বরাবর হাফ এম ভি ওয়াই স্কোয়ার, জেড এক্সিস বরাবর হাফ এম ভি জেড স্কোয়ার। তো এই 3টাই থাকবে, তাই না। তো এই 3টা থাকবে। তো এখন ঘটনা হচ্ছে আপনার শক্তি সমবিভাজন নীতিতে বলছে তাপীয় সাম্য অবস্থায় আছে, মানে তাপীয়ভাবে সাম্য অবস্থায় আছে এমন গতীয় সিস্টেমের মোট শক্তি বিভিন্ন স্বাধীনতার মাত্রার ভিতর সমভাবে বণ্টিত হয়। মানে মোট শক্তিটা টোটাল যে স্বাধীনতার মাত্রা আছে সেটার ভিতর সমভাবে বণ্টিত হবে, এটা বলছে। তো এখন দেখেন এখানে স্বাধীনতার মাত্রা কয়টা, 1টা 2টা 3টা। সেজন্যই আমরা কি বলি এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা F = কত 3, ঠিক আছে। তো এখানে স্বাধীনতার মাত্রা 3টা। তো এখন আমাকে কি বলছে, মোট শক্তি বিভিন্ন স্বাধীনতার মাত্রার ভিতর সমভাবে বণ্টিত হয়। তো এটার ক্ষেত্রে আমার মোট শক্তি কত, ওই যে ভাইয়া শিখাইলাম E = F/2 × kT। তার মানে এটা কত 3/2 × kT। আশা করি আপনারা সবাই ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এখানে মোট শক্তি তো এটা একটা অণুর মধ্যে, এখানে মোট শক্তি হচ্ছে এটা। তো এখন আমাকে সমবিভাজনে বলছে কি যে এই মোট শক্তিটা এটার ভিতরে যতটুকু হবে, এটার ভিতর যতটুকু হবে, এটার ভিতর ততটুকু হবে, মানে 3টার যোগফল করলে সমান হবে, কিন্তু 3টার ভিতর সমান সমান থাকবে। তো 3টার ভিতর যদি সমান সমান থাকতে হয় তাহলে দেখেন তো কি করতে হবে, হাফ × kT প্লাস হাফ × kT প্লাস হাফ × kT। এই 3টাকে যদি যোগ করেন তাইলেই দেখবেন যে 3/2 kT পাইছেন। তার মানে আমাকে শক্তি সমবিভাজন নীতিতে এটা বলছে যে কোনো একটা সিস্টেম তাপীয় যদি সাম্যাবস্থায় থাকে এবং তার মধ্যে যদি টোটাল শক্তি 3/2 kT হয় তাহলে তার যেই সকল স্বাধীনতার মাত্রা আছে সবার মধ্যে কত করে থাকবে, হাফ অফ kT হাফ অফ kT হাফ অফ kT, এইভাবে থাকবে। এটাই হচ্ছে শক্তি সমবিভাজন নীতি, মানে হচ্ছে মোট শক্তিটা সকল স্বাধীনতার মাত্রার ভিতর সমানভাবে বণ্টিত হবে, এই হচ্ছে কথা। হ্যাঁ, এখন কথা যদি এইটা হয় এটা হচ্ছে আপনাকে বুঝাইছে। তো এখন মনে করেন দ্বিপারমাণবিকের ক্ষেত্রে আপনার সূত্রটা কি 5/2 kT। তার মানে দ্বিপারমাণবিকের মধ্যে কয়টা মাত্রা আছে, 5টা মাত্রা আছে, এবং 5টা মাত্রার ভিতরে কি হাফ kT হাফ kT হাফ kT করে আছে। আশা করি ক্লিয়ার। এখন মনে করেন আপনার শুধুমাত্র ভাইব্রেশনাল বললো যে একটা জায়গায় শুধুমাত্র কম্পন শক্তি আছে, একটা জায়গায় কে আছে, শুধুমাত্র কম্পন শক্তি আছে। হ্যাঁ, এবং তার যে কম্পন শক্তি আছে, আচ্ছা এখন খেয়াল করেন আমরা কি দেখতেছি, এখানে তার যে গতিশক্তিটা হচ্ছে এটা কি হাফ kT, মানে সবার ভিতরে হাফ kT করে বণ্টিত হচ্ছে। এখন মনে করেন একটা জিনিস ভাইব্রেশনাল ফোর্সে আছে, তো ভাইব্রেশনাল যদি থাকে তাহলে খেয়াল করে দেখেন ভাইব্রেশনাল মধ্যে কি হয়, সে হচ্ছে একবার প্রসারিত হয়, দুই দিকে প্রসারিত, আর একবার কি হয় সংকুচিত হয়ে আগের জায়গায় ফেরত আসে।
এখন যখন দুই দিকে প্রসারিত হয় তখন কি এটাকে একটা স্প্রিং এর মতো না যে সংকোচন প্রসারণ, তো স্প্রিং এর মধ্যে যদি আমি প্রসারণ ঘটাই আমি কি বলি তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হচ্ছে বা স্থিতি শক্তি, আবার ছেড়ে দিলে সে আগের জায়গায় চলে আসে টুং করে, তখন বলি তার মধ্যে গতিশক্তি সঞ্চার হয়েছে। তাহলে এখন মনে করেন তার মধ্যে কি আছে, একটা বিভব শক্তি একটা গতিশক্তি, একটা বিভব শক্তি একটা গতিশক্তি, তার মানে প্যারামিটার কয়টা, দুইটা আছে তার মধ্যে। হ্যাঁ, তাহলে এখানে মোটামুটি দেখে তো আইডিয়া পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় কি হাফ কেটি করে সঞ্চিত হচ্ছে। তো হাফ কেটি যদি হয় তার বিভব শক্তি, এখানে যেহেতু প্যারামিটার দুইটা, তার মানে হাফ কেটি হবে তার বিভব শক্তি বা স্থিতি শক্তি, আর হাফ কেটি হবে তার গতি শক্তি। তার মানে ভাইব্রেশনাল ফোর্সের মধ্যে টোটাল কত শক্তি আছে, হাফ কেটি প্লাস হাফ কেটি কত, হাফ হাফ যোগ করলে হচ্ছে একটা হয়, তার মানে কেটি। তার মানে একটা ভাইব্রেশনালের বেলায় তার যে মোট শক্তি সেটা হচ্ছে এটা। আশা করি ক্লিয়ার, শুধুমাত্র ভাইব্রেশন যদি কেউ দেয়। তো এখন এটাও কথা না, তো মোটামুটি আশা করি বুঝাইতে পারছি এইটুকু। তো এখন হচ্ছে আমাদের একটা প্রুফ আছে, আমরা প্রুফটা একটু ছোট করে দেখে ফেলবো যে হাফ কেটি যে আসলে আসে এটা আসে কিনা আদৌ, যে ভাইয়া যে বললাম যে হাফ কেটি আসছে আদৌ আসে কিনা সেটা আমরা দেখব। তো এখন মনে করেন একটা গ্যাস নিলাম, গ্যাসের মধ্যে যে কোনো একটা অণুর, কয়টা অণুর, একটা অণুর যেই গড় বেগ সেটাকে আমি ধরে নিলাম সি, একটা অণুর গড় বেগকে আমি কি ধরে নিলাম, সি ধরে নিলাম। হ্যাঁ, তো একটা অণুর যদি গড় বেগ সি হয় তার মানে তার এই বেগের কি একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর উপাংশ থাকবে। তো এক্স অক্ষ বরাবর সেই বেগের যে উপাংশ সেটাকে ধরলাম ইউ, ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটাকে ধরলাম ভি, জেড অক্ষ বরাবর যে উপাংশ সেটাকে ধরলাম ডব্লিউ। তো আপনাদেরকে এইটা কিন্তু শুরুতেই প্রুফ করে আসছিলাম, তো এরকমই কিন্তু প্রুফ করাইছি। তাহলে সেক্ষেত্রে কি সি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার, এটা কিন্তু ওই যে প্রথম দিকের প্রুফটাই দেখাইছিলাম। তাহলে এটা যদি হয় আবার সেখান থেকে আপনাদেরকে দেখাইছিলাম যে ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু ডব্লিউ স্কোয়ার। হ্যাঁ, তো কেউ যদি এটা আবার দেখতে চান তাহলে দেখতে পারেন, না দেখলেও সমস্যা নাই। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা ছিল। তো এখন এটা তো শুধু শক্তি, এখন আমি যদি টোটাল গতিশক্তির হিসাব করি তাহলে এখান থেকে যদি টোটাল গতিশক্তির হিসাব করি তার মানে কি একটা অণুর ক্ষেত্রে টোটাল গতিশক্তি কত, হাফ এম সি স্কোয়ার ইকুয়াল টু তার এক্স অক্ষ বরাবর গতিশক্তি, এক্স অক্ষ বরাবর গতিশক্তি কি হাফ এম ইউ স্কোয়ার প্লাস ওয়াই অক্ষ বরাবর কত, হাফ এম ভি স্কোয়ার প্লাস জেড অক্ষ বরাবর কত, হাফ এম ওমেগা স্কোয়ার। এই হচ্ছে একটা অণুর যে টোটাল গতিশক্তি সেটা, তাই না? তো এই টোটাল গতিশক্তিটা এরকম। আবার ভাইয়া কি বললাম, ই স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু ডব্লিউ স্কোয়ার। হ্যাঁ, তাহলে এক্স অক্ষ বরাবর তার যে গতিশক্তি সেটা কত, হাফ এম স্কোয়ার ইকুয়াল টু ওয়াই অক্ষ বরাবর তার যে গতিশক্তি সেটা কত, হাফ এম ভি স্কোয়ার প্লাস ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার। এখান থেকে মানে সবার সাথে হাফ এম দিয়ে গুণ করলাম, তাহলে আমি আবার দেখতেছি কি তাদের এক্স অক্ষ বরাবর যে গতিশক্তি, ওয়াই অক্ষ বরাবর যে গতিশক্তি আর জেড অক্ষ বরাবর যে গতিশক্তি সবগুলাই কি সমান একটা অণুর। হ্যাঁ, তো এখন দেখেন তাহলে এই তিনটাই যদি সমান হয়, তিনটাকে আমি একটা লিখতে পারি। তো তিনটাকে যদি আমি একটা লিখি তাহলে আমি কি লিখতে পারি, 3/2 এম ইউ স্কোয়ার, মানে এটাকে হাফ এম ইউ স্কোয়ার ধরলাম, এটাকে হাফ এম ইউ স্কোয়ার ধরলাম। তো তিনটাই যদি হাফ এম ইউ স্কোয়ার হয় তার মানে কি 3/2 এম ইউ স্কোয়ার, একবারে লিখলাম। তো এখন দেখেন এখান থেকে m/2 কাটা যায়, তার মানে সি স্কোয়ার ইকুয়াল টু 3 ইউ স্কোয়ার, তার মানে ইউ স্কোয়ার ইকুয়াল টু কত, 1/3 সি স্কোয়ার। এটা আমরা পাইলাম না, সি ইউ স্কোয়ার ইকুয়াল টু কি 1/3 সি স্কোয়ার। হ্যাঁ, তো এটা আমরা পাইলাম। আচ্ছা, তো এটা যদি আমরা পাই, এখন একটা জিনিস দেখেন, ভাইয়া শুরুতেই কি বলে আসছি যে শক্তিটা হচ্ছে সমভাবে বিভাজিত হবে, শক্তিটা কি হবে, সমভাবে বিভাজিত হবে। হ্যাঁ, এটা কিন্তু শুরুতেই বলে আসছি। আচ্ছা, এখন এটাকে প্রুফ করব, তাই না? তো যদি এটাকে প্রুফ করতে চাই তাহলে এটা কি দাঁড়াচ্ছে, হাফ এম সি স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু হাফ এম ইউ স্কোয়ার। আচ্ছা, হাফ এম ইউ স্কোয়ার মানে কত, হাফ এম ইউ স্কোয়ার মানে হচ্ছে 3/2 কেটি। আচ্ছা, ঠিক আছে। তো এটা থেকে আমরা তো এইটা পাইলাম, তাই না? তো এখন এটা থেকে আমরা মানে জিনিসটাকে সুন্দরভাবে করে লিখলে কি লিখতে পারি, হাফ এম ইউ স্কোয়ার, মনে করেন এমটা দুই পাশে হাফ এম দিয়ে গুণ করলাম, হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু এম দিয়ে এখানে গুণ করি, 1/3 তো আছে, 1/3 আছে, হাফ ইন্টু এম ইন্টু সি স্কোয়ার। এটা লিখতে পারি কিন্তু হাফ ইন্টু এম দিয়ে দুই পাশে গুণ করে লিখতে পারি। তো এটা যদি লিখি তাহলে একটা জিনিস খেয়াল করেন, হাফ ইন্টু এম ইন্টু সি স্কোয়ার মানে কি, এম কি একটা অণুর ভর, তার মানে হাফ ইন্টু এম ইন্টু সি স্কোয়ার মানে কি একটা অণুর যে গতিশক্তি সেটা। আবার একটা অণুর গতিশক্তি কি বা একটা অণুর ভিতরে শক্তিটা কি, 3/2 কেটি। এটা ভাইয়া শুরুতে বলে আসছি। একটা অণুর ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এটা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, তাহলে একটা অণুর ক্ষেত্রে হাফ এম সি স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি, 3/2 কেটি, এটাই তো লিখতে পারি। তো আবার এটা থেকে এটা কাটাকাটি করেন, কাটাকাটি করলে কত, হাফ ইন্টু কে ইন্টু টি। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তার মানে একটা অণুর ভিতর টোটাল গতিশক্তি যদি এটা হয়, দেখেন তো এটা কি তার এক্স অক্ষ বরাবর যে গতিশক্তি সেটা, তাহলে তার এক্স অক্ষ বরাবর গতিশক্তিটা কি হবে, হাফ ইন্টু কেটি।
টোটাল গতিশক্তি যদি এটা হয় x অক্ষ বরাবর তার গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু কেটি। অনুরূপভাবে আপনি y অক্ষ বরাবর তার যে গতিশক্তি সেটাকে বের করতে পারবেন কত, হাফ ইন্টু কেটি। অনুরূপভাবে z অক্ষ বরাবর তার যেটাকে পাবেন সেটাকে কি লিখতে পারবেন, হাফ ইন্টু কেটি। তার মানে এই যে দেখেন টোটাল শক্তিটা কি তিনটা ভাগে সমভাবে বিভক্ত হইল না, এটাই হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। সো আপনাদের এত প্যারা খাওয়ার কিছু নেই, আপনাদের আজকের টপিক এখানেই শেষ। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর এই প্রুফেরও কোনো দরকার নেই, আপনারা যা শক্তি সমবিভাজন নীতিটা জানবেন যে আপনাকে প্রথমে বুঝতে হবে যে তার মধ্যে হচ্ছে কয় রকমের গতি আছে। ওই যত রকমের গতি আছে, ঘূর্ণন গতি যেই কয়টা আছে, রৈখিক গতি যেই কয়টা আছে, সেটাই কি তার স্বাধীনতার মাত্রা। হ্যাঁ, এখন টোটাল যদি গতিশক্তি হয় আপনার 5/2 কেটি, 5/2 কেটি যদি হয় টোটাল গতিশক্তি, তার মানে আপনি এখান থেকে আগে থেকেই জানেন যে তার স্বাধীনতার মাত্রা হচ্ছে 5টা। তার মানে 5/2 কেটিকে আপনার 5 ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। 5 ভাগে যদি ভাগ করেন মানে প্রত্যেকটা ভাগে সমান সমান পরিমাণ শক্তি থাকবে। এবং এটাই যদি আপনি বলেন এটাই কি শক্তি সমবিভাজন নীতি। আর শক্তি সমবিভাজন নীতির 1 নম্বর শর্ত হচ্ছে তাপীয়ভাবে সাম্যাবস্থায় থাকতে হবে। তো আশা করি সবাই এই ক্লাসটা খুবই ভালোভাবে বুঝছেন। যদি না বুঝে থাকেন আমাকে জানাবেন, কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দা ইন্ড আজকের জন্য। আর হচ্ছে যে নেক্সট ক্লাসটায় ভাইয়া সব কিছু দেখায় দিব। হ্যাঁ, নেক্সট ক্লাসটা পেয়ে যাবেন, কালকেই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।